সম্ভবত লাইভ শুরু হয়ে গেছে। হুম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। মাহে রমজানের শুভেচ্ছা। আজ থেকে শুরু হচ্ছে ক্যান সোসাইটি মাসব্যাপী লাইভ ওয়েবিনার প্রোগ্রাম লাইফ হ্যাক্স উইথ এক্সপার্ট। প্রথম এপিসোডে আমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহরিয়ার ইসলাম হিমেল। আমি তাসনিম তাইবা জান্নাত। আচ্ছা। বর্তমানের এই ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ আসলে পাওয়া খুব দুর্লভ। অলমোস্ট সবাই ব্যবহার করে। আর এখন কোয়ারেন্টাইন শুরু হওয়ার পর হচ্ছে সবকিছুই এখন অনলাইন নির্ভর, আমাদের ক্লাস, তারপর আমাদের অফিসের কাজ, অনেক কিছু। তো ভার্চুয়াল জগতে আমাদের পদচারণা বৃদ্ধির সাথে সাথে সাইবার অপরাধও বেড়ে চলেছে। তাই সাইবার সিকিউরিটি আমাদের বর্তমানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাইবার সিকিউরিটি নিয়ে বিস্তারিত কথা বলতে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথম ও একমাত্র অ্যান্টিভাইরাস কোম্পানি রিভ অ্যান্টিভাইরাসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইবনুল করিম রূপেন। কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বেশ ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন সবাই। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আজকে হচ্ছে আপনার কাছে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে বিস্তারিত কিছু জানতে চাই। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে অনলাইনে যে আমাদের নিরাপত্তা, এটা কেন জরুরি আর কিভাবে আমরা অনলাইনে নিরাপদ থাকতে পারি? থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। ইয়াংরা যখন এই ধরনের প্রশ্ন করে, স্পেশালি স্টুডেন্টরা, আমরা খুব হ্যাপি হই আর কি। হ্যাঁ, যে তারা এটা নিয়ে অ্যাওয়ার অনেক বেশি। আপনি যে প্রশ্নটা করলেন তাসনিম, এটা আসলে অনেক বড় একটা আনসার এটার। হ্যাঁ, এটা আমি স্পেশালিস্ট না। আমি আমার কাজের খাতিরে যতখানি জানি ততখানি শেয়ার করছি। অনলাইনে আপনার প্রশ্নের প্রথম পার্টটা হচ্ছে যে অনলাইনে নিরাপদ থাকাটা কেন জরুরি, রাইট? তারপর হচ্ছে কিভাবে আমরা নিরাপদ থাকতে পারবো। কেন জরুরি এই ব্যাপারটা এজন্যই জরুরি যে আপনি দেখেন, আপনি আপনার স্পিচের শুরুতেই বলেছেন যে আমাদের প্রতিটা কাজকর্ম কিন্তু এখন অনলাইন নির্ভর। আপনি দেখেন যে আপনি এখন অ্যাসাইনমেন্ট করছেন অনলাইনে, আপনি ক্লাস করছেন অনলাইনে, আপনি বন্ধুদের সঙ্গে চ্যাট করছেন অনলাইনে, আপনি পার্সোনাল অনেক ডেটা, ছবি, ভিডিও আপনি ব্যাকআপ রাখছেন কিন্তু ক্লাউডে, অনলাইনে। আপনি যদি প্রফেশনালদের কথা চিন্তা করেন, আমরা অফিসের প্রতিটা কাজই কিন্তু করছি এখন অনলাইনে। এই যে লকডাউনের সময় কিংবা লকডাউন ছাড়াও আমরা যখন অফিসেও থাকি স্বাভাবিক সময়, আমাদের সব কাজ কিন্তু অনলাইনেই করতে হচ্ছে। আমরা কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন ইমেইলের থ্রুতে সেন্ড করছি, আমরা অনলাইনে মিটিং করছি, আমরা গুরুত্বপূর্ণ ডেটা শেয়ার করছি, আমরা আমাদের পিসির গুরুত্বপূর্ণ ডেটা একটা ফোল্ডারে সেভ রাখছি, এবং সেই পিসিটা, সেই ডিভাইসটা ইন্টারনেট কানেক্টেড। তার মানে কি হচ্ছে, আপনার এই ডেটা যদি লিক হয়, আপনার পার্সোনাল লাইফ বলেন কিংবা আপনার প্রফেশনাল লাইফ বলেন, দুটোই রিস্কে চলে আসছে। সো এই জন্য অনলাইনে নিরাপদ থাকাটা অনেক বেশি জরুরি। কিংবা ধরেন অনলাইনের বিভিন্ন অ্যাপ যেগুলো আপনি ইউজ করতে বাধ্য, কাইন্ড অফ বাধ্য বলবো না, আপনি এটার বেনিফিট আপনার নিতেই হচ্ছে। যেমন ধরেন গুগল ম্যাপ। হ্যাঁ, ও কিন্তু গুগল ম্যাপ ছাড়া কিন্তু একটা নতুন জায়গায় গেলে আপনি কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ম্যাপ থাকলে সেটা খুব ইজি। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন ও কিন্তু আপনার প্রতিটা গতিবিধি ট্র্যাক করছে। আপনি কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কতক্ষণ ছিলেন, কোন রেস্টুরেন্টে খেলেন, প্রতিটা জিনিসই কিন্তু গুগল ট্র্যাক করছে। সো আপনার এই অ্যাক্সেসটা যদি অন্য কারো হাতে যায়, সে কিন্তু আপনার লাইফের পুরো ট্র্যাকটা পেয়ে যাচ্ছে। এই কারণে আমাদের অনলাইনে নিরাপদ থাকাটা খুব জরুরি, ফর আওয়ার ওন সেফটি, ফর আওয়ার কোম্পানির সেফটি, ফর আওয়ার ফ্যামিলির সেফটি। হ্যাঁ, এটার জন্য আমাদের নিরাপদ থাকাটা জরুরি। আর নিরাপদ কিভাবে থাকবো, এটা খুবই আপেক্ষিক একটা ব্যাপার। হ্যাঁ, একজন টেকনিক্যাল বা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যিনি, তার জন্য নিরাপদ থাকার সংজ্ঞাটা একরকম। আর যে স্টুডেন্ট বা আমরা যারা সাধারণ ব্যবহারকারী, আমাদের জন্য নিরাপদ থাকার সংজ্ঞাটা আরেক রকম। যেমন যিনি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, বা যিনি এথিক্যাল হ্যাকিং জানেন, বা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের, একটা রাষ্ট্রের সাইবার সিকিউরিটি নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন, ওনার উপর কিন্তু অনেক দায়িত্ব। সো নিরাপদ থাকার জন্য ওনাকে অনেক কিছু ফলো করতে হয়। হ্যাঁ, ওদিকে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি যে ধরুন একজন স্টুডেন্ট বা আমার মতো একজন সাধারণ চাকরিজীবী, সে কিভাবে নিরাপদ থাকবে। সো এটা আসলে প্রথম কথা দরকার অ্যাওয়ারনেস। আপনাদের যে সোসাইটিটা, এটার মধ্যে কিন্তু আছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস। সো অ্যাওয়ারনেসটা সবার আগে ইম্পর্টেন্ট, যে আপনাকে জানতে হবে যে ইয়েস, আমার অনলাইনে নিরাপদ থাকতে হবে, এবং নিরাপদ থাকার কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। হ্যাঁ, একজন স্টুডেন্ট বা একজন ইয়াং, সে কিন্তু গেম খেলে, সে প্রচুর ফানি জিনিস শেয়ার করে, সে প্রচুর ওয়েবসাইট ব্রাউজ করে। হ্যাঁ, নিজের অজান্তে সে হয়তো বা অনাকাঙ্ক্ষিত অনেক কিছুতে সে ব্রাউজ করে ফেলে।
এই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতিটা মানে অথেন্টিক না এমন কোন সাইট, এমন কোন অ্যাপ, এমন কোন গেমে আসলে যাওয়াটা ঠিক না। হ্যাঁ, আর সাইবার ক্রাইম গুলো হয় কিভাবে, মানে অ্যাটাক গুলো হয় সবচেয়ে বেশি এভাবে যে ফিশিং এর থ্রুতে। মানে একটা পরিসংখ্যানে দেখা গেছে 50%-এরও বেশি অ্যাটাক গুলো হয় ফিশিং এর থ্রুতে। ফিশিংটা কি জিনিস আপনারা সবাই কম বেশি পরিচিত। FISHING, ফিশিং মানে হচ্ছে মাছ ধরা। তো আমরা মাছ কিভাবে ধরি, আমরা ছিপ দিয়ে যখন মাছ ধরি আমরা একটা টোপ দেই, মাছ সেই টোপটা খেলো, আমরা তাকে ধরে ফেলি। সো মাছকে আমি একটা ফাঁদে ফেললাম। সো ওইখান থেকেই কিন্তু ফিশিং শব্দটা এসছে। টেকনোলজিতে এটার স্পেলিংটা হচ্ছে PHISHING, ফিশিং। সো একইভাবে ব্যবহারকারীকে হ্যাকার বা যিনি সাইবার ক্রিমিনাল, সাইবার ক্রাইম যিনি করছেন, সে একটা টোপ দিল ফিশিং এর থ্রুতে, সেই টোপটা আমি গিললাম। হ্যাঁ, আমি কিছু এক্সাম্পল এখানে দিতে চাই। আপনারা প্রায় দেখবেন যে এখন লকডাউনের সময় ফেসবুকে একটা মেসেজ খুব ছড়াচ্ছে যে লকডাউনে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ফেসবুক প্রতিটি ব্যবহারকারীকে 500 টাকা করে দিচ্ছে। সো আপনি যদি এই লিঙ্কে যান আপনি 500 টাকা পাবেন। তো 500 টাকার লোভে অনেকেই সেটা ক্লিক করছে। আমি জানি না ক্লিক করার পরে উনি 500 টাকা পাচ্ছেন কিনা, সেটা হয়তো পাচ্ছেন না। যেটা হারাচ্ছেন সেটা হচ্ছে যে উনি ওনার অনেক এক্সেস হারাচ্ছেন, অনেক ডেটা হারাচ্ছেন। এট দ্য সেম টাইম উনি ওনার বন্ধু মহলেও এই মেসেজটা ছড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, যেমন লকডাউনের একদম শুরুর দিকে একটা মেসেজ খুব ছড়াচ্ছে, আমি না হলেও 50+ লোকের কাছ থেকে এটা পেয়েছি, নেটফ্লিক্স 2 মাসের জন্য সাবস্ক্রিপশন ফ্রি। অনেক লোভনীয়। হ্যাঁ, আমি অনেক So, পেয়েছি। দেখেন অবস্থা। সো একজন সাধারণ মানুষ যে অ্যাওয়ার না, সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি নিয়ে অ্যাওয়ার না, সে কিন্তু নেটফ্লিক্সের লোভে বা বিকাশের 500 টাকার লোভে সে ওই লিঙ্কটাতে ক্লিক করে বসবে। কিন্তু যে অ্যাওয়ার, সে কিন্তু জানবে যে আচ্ছা ফেসবুক আমাকে বিকাশের থ্রুতে কেন টাকা দিবে। নাম্বার ওয়ান, বিকাশের সঙ্গে ফেসবুকের কি? আচ্ছা, ফেসবুক যে টাকাটা দিচ্ছে এটা ফেসবুক আমাকে কেন নোটিফিকেশন পাঠায় নাই, এটা কেন আমাকে আরেকজন SMS এর থ্রুতে পাঠালো? ফেসবুকের কাছে আমার ইনবক্স আছে, আমার আইডি আছে, আমার নোটিফিকেশন দেওয়ার মতো ক্ষমতা তার আছে, আমার মেইল আইডি তার কাছে আছে, তাহলে সে আমাকে আরেকজনের থ্রুতে কেন SMS দিয়ে আমার এটা জানতে হলো? কমন সেন্স, রাইট? সো এভাবে চিন্তা করলে কিন্তু আপনি বুঝে যাবেন ইটস এ ফিশিং। নেটফ্লিক্স যদি সাবস্ক্রিপশন ফ্রি দেয়, আমি তো সেটা একটা প্রথম সারির পত্রিকার বিনোদন পাতায় প্রথমে দেখে ফেলবো। আমাকে কেন হোয়াটসঅ্যাপের থ্রুতে একটা আননোন লিংক পাঠিয়ে আমাকে এই অফারটা দেয়া হচ্ছে? সো প্রথম কথা হচ্ছে আপনার কমন সেন্স ইউজ করতে হবে যে এই যে অফারটা আমাকে দেয়া হচ্ছে এটা আদৌ এটা বিশ্বাসযোগ্য কিনা, অথেন্টিক কিনা। নাম্বার 2 হচ্ছে যে লিংকটা আমার সঙ্গে শেয়ার করা হচ্ছে সেটা অথেন্টিক লিংক কিনা। এই যে যেমন বলা হচ্ছে বিকাশে 500 টাকা ফ্রি দেয়া হবে ফেসবুকের ব্যবহারকারীকে, আপনি দেখুন লিংকটা বিকাশেরও না ফেসবুকেরও না, তাহলে কার? অপরিচিত একটা লিংক। আমি কেন একটা অপরিচিত লিংকে যাব? রাইট? নেটফ্লিক্সের যে সাবস্ক্রিপশন ফ্রি বলা হচ্ছে সেটা কিন্তু নেটফ্লিক্সের লিংক না, অন্য কোন একটা ইউআরএল। সো ইউআরএল চেক করতে হবে। দেন হচ্ছে আমাকে একটু এটা কমন সেন্স ইউজ করে চিন্তা করতে হবে যে এটা আদৌ বিশ্বাসযোগ্য কিনা। নাম্বার 3 হচ্ছে যে আমি কোনো বন্ধুর সঙ্গে বা কোনো রিলেটিভ বা কোনো কলিগের সঙ্গে শেয়ার করতে হবে যে ভাই এমন একটা লিংক পেয়েছি, আমাকে 500 টাকা অফার করছে ফেসবুক, আমি এটা নেব কিনা। হ্যাঁ, বা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফ্রি, ভাই এটা বিশ্বাসযোগ্য কিনা। সো এই ধরনের যাই আপনি পাবেন সেটা আপনি আপনার কোনো বন্ধু বা ফ্যামিলির কারোর সঙ্গে শেয়ার করেন আগে যে এটা আমার করা উচিত হবে কিনা, যে জানে যে টেকনোলজিক্যালি এই জায়গাটাতে কিছুটা অ্যাওয়ার। হ্যাঁ, আর একটা সাজেশন আমরা সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে যে কম্পিউটারে একটা লাইসেন্সড অ্যান্টিভাইরাস ইনস্টল রাখা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ভুলে কোনো ফিশিং লিংকে বা একটা ট্রাস্টওয়ার্দি একটা লিংকে ঢুকে যান, একটা ভাইরাস যদি ব্যাক এন্ডে ঢুকেও যায়, একটা ম্যালওয়্যার ঢুকেও যায়, একটা অ্যান্টিভাইরাস পিসিতে থাকা জরুরি, যেটা আপনার ভাইরাসটাকে আটকাবে বা ওই আনঅথেন্টিক ওয়েবসাইটটাকে রিস্ক দেখাবে। এ ধরনের একটা অ্যান্টিভাইরাস পিসিতে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল। আপনি যখন হচ্ছে মানে এই সাইবার সিকিউরিটি প্রবেশ করেন, মানে তাও আমরা যত জানি 6-7 বছর আগে সম্ভবত, তো সেই সময় আমাদের বাংলাদেশের সিকিউরিটির অবস্থা কেমন ছিল? বর্তমানে সেই অবস্থাটা এখন আপনার কাছে কেমন লাগছে? আর মনে হয় কি যে এটার ফিউচারটা কেমন? আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা? আচ্ছা, আপনি কি সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানতে চাচ্ছেন? মানে সাইবার সিকিউরিটি টোটালটা, মানে বর্তমানে যে আমরা যে নেট ইউজ করতেছি তখন কি অবস্থা ছিল, এখন আমরা কতটুকু সিকিউর বা ইনসিকিউর অবস্থায় আছি, এই টোটাল ব্যাপারটা আর কি। আচ্ছা, ধরেন 6-7 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার যত ছিল এখন কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি। হ্যাঁ, এটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ে ইন্টারনেটের ব্যবহার।
এবং আগে আমরা যখন 10 বছর আগে মোবাইল ফোন ব্যবহার করতাম, একটা সার্টেন এজের পরে মোবাইল ফোন ইউজ করা যেত বা নিজের ইনকামের টাকা কেনা হতো। এখন কিন্তু মানে সেফটির জন্য অনেক বাচ্চাদেরকে, স্কুলে পড়ুয়া বাচ্চাদেরকে বাবা মা মোবাইল ফোন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো মোবাইল ফোনের ইউজার বাড়ছে, সাথে সাথে ইন্টারনেটের ইউজারও অনেক বাড়ছে। এবং টেকনোলজির ব্যবহার যত বাড়বে, সাইবার সিকিউরিটি রিস্কও কিন্তু সমানতালে বাড়বে। এর কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মডিউল তৈরি হচ্ছে, প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে, প্রচুর নতুন নতুন সফটওয়্যার ব্যবহারের চান্স আসছে, প্রচুর মানুষ ইন্টারনেটে আসছে। হ্যাঁ, ইন্টারনেটে লেনদেন বাড়ছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, আগে যেমন 6-7 বছর আগে ইন্টারনেট ব্যাংকিং জনপ্রিয় ছিল না, এখন কিন্তু প্রতিটা ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এর অফার দিচ্ছে। আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে এখন ট্রানজাকশন করতে পারছেন। হ্যাঁ, বিকাশ, নগদ, আইপে, এ ধরনের বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল টেকনোলজি, যেটা ফিনটেকের একটা বিশাল অ্যাডভান্সমেন্ট হয়েছে গত কয়েক বছরে, এবং এটার ফিউচার অনেক বেশি। তো যে জায়গায় টাকা পয়সার লেনদেন বাড়বে ইন্টারনেটে, সেখানে আসলে ইন্টারনেটের রিস্ক এবং সাইবার সিকিউরিটির রিস্ক অনেক বেশি বাড়বে। আগে কিন্তু আমরা সাইবার সিকিউরিটি প্রফেশনাল এই টার্মটা আমরা শুনতাম না 6-7 বছর আগে। গত 2-3 বছর ধরে কিন্তু আমরা এটা শুনি যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি প্রফেশনাল, সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ক্লাব, এগুলো কিন্তু ছিল না কয়েক বছর আগে। এখন এগুলো কেন হচ্ছে? বিকজ আপনারা বুঝতে পারছেন, এই যে আপনার স্টুডেন্টরাও কিন্তু বুঝতে পারছেন যে এটা নিয়ে একটা মুভমেন্ট দরকার। হ্যাঁ, এবং এটা গোড়া থেকে দরকার, একদম গোড়া থেকে বলতে কি স্টুডেন্ট লেভেল থেকে, একদম হাই স্কুল লেভেল থেকে ইন্টারনেট ব্যবহারের শুরু থেকেই সবার জানতে হবে যে ইয়েস, সাইবার সিকিউরিটি, দেয়ার ইজ সামথিং কল্ড সাইবার সিকিউরিটি। সাইবার ক্রাইম বলতে একটা ব্যাপার আছে, আমি ইন্টারনেটে কি করব কি করব না, এই ব্যাপারটা কিন্তু ওই ছোটবেলা থেকে আমাদের ওই ছোট মস্তিষ্কেই ঢুকিয়ে দিতে হবে। তো এই জায়গাটায় কিন্তু গভর্নমেন্ট দারুণভাবে সচেতন। হ্যাঁ, আমাদের আইসিটি ডিভিশন দারুণভাবে সচেতন। এখন কিন্তু পাঠ্যপুস্তকে এগুলো ইনক্লুড করা হয়েছে, টিচারদেরকে ট্রেন আপ করা হচ্ছে এগুলো নিয়ে। এবং এট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়ের সম্ভব নেটওয়ার্ক ফল। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে ভাই আবার চলে আসবে। এই যে ভাই চলে আসছে। সরি, আমি বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি জি ভাই, হ্যাঁ শিওর। আচ্ছা, সো যেটা বললাম যে হ্যাঁ, এখন কিন্তু গভর্নমেন্ট অনেকভাবে সচেতন এটা নিয়ে, গভর্নমেন্ট এগিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশন গুলো এগিয়ে আসছে এর সঙ্গে সমানতালে। হ্যাঁ, শুধুমাত্র গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকলে তো হবে না। যেমন ধরেন এই যে আপনারা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস অ্যান্ড নেটওয়ার্কিং সোসাইটি নামে যে ক্লাবটা করলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনাদেরকে কি কেউ প্রেসার করেছে এটা করার জন্য? করেনি কিন্তু। আমি যতদূর জানি আপনারা নিজেদের উদ্যোগে, হ্যাঁ, কিছু টিচারদের হেল্প নিয়ে আপনারা এটা শুরু করেছেন। সো দেখেন, জি প্রত্যেকে কিন্তু নিজের জায়গা থেকে এই এই ফিল্ডটা করছে যে হ্যাঁ, আমাদেরকে অ্যাওয়ার হতে হবে। এবং আগে যেটা হতো যে সাইবার সিকিউরিটি নিয়ে বা এথিক্যাল হ্যাকিং শেখা নিয়ে কোনো ধরনের অর্গানাইজেশন বাংলাদেশে ছিল না, এখন কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট গুলো এগুলো শেখাচ্ছে। সো সাইবার সিকিউরিটি প্রফেশনাল তৈরি হচ্ছে, এবং এটার ফিউচারে অনেক ডিমান্ড থাকবে। দ্যাটস ওয়াই সাইবার সিকিউরিটি নিয়ে অনেকে পড়াশোনা করছে, প্রফেশনাল তৈরি হচ্ছে। এবং এটা আসলে তাও বলবো যে এটা চাহিদার চাইতে কম। একটা প্রতিষ্ঠান যখন তার সাইবার সিকিউরিটি নিয়ে একজন প্রফেশনাল খোঁজে, সে পরিমাণ প্রফেশনাল কিন্তু পাওয়াটা দুষ্কর হয়ে যায়। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ সাইবার সিকিউরিটি প্রফেশনাল দরকার আমাদের বেশ আগামী কয়েক বছরে। এই কারণে ইনস্টিটিউশন গুলো এগিয়ে আসতে হবে গভর্নমেন্টের সঙ্গে তাল মিলিয়ে। জি জি জি। আচ্ছা ভাই, একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল, সেটা জি। হচ্ছে যে মানে গত মানে কিছু বছরের মধ্যে আপনার কি মনে হয় কি কি নতুন নতুন অপরাধ সৃষ্টি হয়েছে, আর সামনে আরো কি কি ধরনের অপরাধ আসবে? এটা নিয়ে যদি বলতেন আমাদেরকে। সাইবার ক্রাইম নিয়ে যেটা হচ্ছে যে আসলে সোশ্যাল মিডিয়ায় অপরাধগুলো খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি প্রাতিষ্ঠানিক হ্যাকিং এর কথাটা পরে বলছি। সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে, একজন সেলিব্রিটির নামে একটা ফেক আইডি খোলা হলো, সেখান থেকে একটা অযাচিত স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, প্রোফাইল হ্যাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও এখন ফেসবুক আগের মতো হ্যাক করাটা মানে এতটা সহজ না, অনেক বেশি কঠিন। 2FA চলে আসার পরে আসলে ফেসবুক হ্যাক করাটা অনেক ডিফিকাল্ট, বাট অনেক ক্ষেত্রে অসম্ভবও। কিন্তু আপনি দেখেন, একটা ফেক আইডি কিন্তু ইজিলি ক্রিয়েট করা যাচ্ছে। আমি একজনের একটা ছবি দিয়ে তার মতো করে তাকে সমাজের কাছে আমি একটু হেনস্থা করার জন্য কিছু আজে বাজে স্ট্যাটাস দিয়ে দিলাম। এটা বাড়ছে। গ্রুপগুলোতে কিছু গ্রুপগুলোতে আমরা দেখতে পাই যে কিছু অযাচিত স্ট্যাটাস, অযাচিত পোস্ট দেয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অপরাধ। হ্যাঁ, আপনি যখন কাউকে অপমান করে বা তাকে সামাজিকভাবে হেয় করার জন্য কোনো একটা কিছু করবেন,
এটা ডেফিনেটলি ক্রাইম। হ্যাঁ, আর সাইবার বুলিং কিন্তু বাড়ছে। আহ, আমি জানি না অন্যান্য দেশের কি অবস্থা, আমাদের দেশে কিন্তু দেখেন একটা ফিমেল কিন্তু খুব একটা সেফ না অনলাইনে। একটা মেয়ে একটা আহ, ছবি দেওয়ার আগে তাকে 10 বার চিন্তা করতে হয় যে এই ছবিটাতে কোনো ব্যাড কমেন্ট পড়বে না তো, আমার কাছের হুম মানুষ হুম একটু অন্যভাবে তাকাবে না তো। আহ, মানে এই ব্যাপারগুলো কিন্তু আছে। হ্যাঁ, সো আপনি একটা ফিমেল আইডিতে গিয়ে তার ছবির নিচে কিছু একটা লিখলেন নেগেটিভ, এটা কিন্তু বুলিং, সাইবার বুলিং। সো এই ক্রাইম গুলো কিন্তু বাড়ছে এবং এগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ, আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন বেশ কড়া। সো আমি যেটা বলবো সবাইকে, আসলে সোশ্যাল মিডিয়ায় বিহেভিয়ারের জন্য আমাদের আসলে সচেতন থাকতে হবে, একটু কনসাস থাকতে হবে যে আমরা কি বলছি, কি কমেন্ট করছি, কি শেয়ার করছি, সেটা কারো অনুভূতিতে আঘাত করছে কিনা, কাউকে ব্যক্তিগতভাবে অপমান করছে কিনা। আহ, এই ব্যাপারটা আসলে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর প্রাতিষ্ঠানিক হ্যাকিং, এটা চলতেই থাকবে। যেটা বললাম যে আসলে প্রতিষ্ঠানগুলো, প্রতিষ্ঠান কেন, ব্যক্তিগত এবং প্রতিষ্ঠান সবাই কিন্তু অনলাইনে ট্রানজাকশন করে। আমরা কিন্তু সাইবার ক্রাইম বললেই, বাংলাদেশে হ্যাকিং মনে করলেই আমাদের কিন্তু মনে পড়ে সেই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের টাকা চুরি হয়েছিল। হ্যাঁ, এরপর কিন্তু প্রচুর ক্রাইম ছোটখাটো হয়ে যাচ্ছে। র্যানসমওয়্যার অ্যাটাক কিন্তু বাংলাদেশে হচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, র্যানসমওয়্যার অ্যাটাক যারা জানেন না, আমি তাদের জ্ঞাতার্থে একটু বলি। র্যানসম মানে হচ্ছে আসলে মুক্তিপণ। সো আমি কোনো একটা ফিশিং এর থ্রুতে বা কোনো একটা মাধ্যমে আমি কোনো একটা সিস্টেমে ঢুকে গেলাম, একটা ডিভাইসে ঢুকে গেলাম, আমি সেখানে চুপচাপ ওঁত পেতে থাকলাম এবং একদিন হঠাৎ করে আমি ওনার গুরুত্বপূর্ণ সব ফাইল এনক্রিপ্ট করে ফেললাম। এবং ব্যবহারকারী যখন তার পিসি ওপেন করলো বা সিস্টেমটা রান করলো, উনি যে ফাইল ওপেন করতে যাবেন, দেখা গেল সেই ফাইলটা এনক্রিপ্টেড, উনি ওপেন করতে পাচ্ছেন না। আমি বললাম যে $5 বিলিয়ন দাও আমাকে, তাহলে আমি তোমার ফাইল অ্যাক্সেস করতে দেবো। এই যে আমি মুক্তিপণ চাচ্ছি তার ফাইলগুলো বন্দি করে রেখে। সো এটা হচ্ছে র্যানসমওয়্যার। বাংলাদেশে অ্যাটাকটা কিন্তু প্রচুর হচ্ছে। হ্যাঁ, প্রতি বছরই আমরা শুনতে পাই, বেশ বড় বড় প্রতিষ্ঠানে এটা হয়। আমরা সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানে আছি বলে আমরা জানি, এই প্রতিষ্ঠানগুলোর নাম আমরা না বলি, বাট কন্টিনিউয়াসলি এটা কিন্তু হচ্ছে। কিভাবে হয় এগুলো? ফিশিং এর থ্রুতে হয়, ফিশিং ইমেইলের থ্রুতে হয়, প্রতিষ্ঠানের কোনো একজন কর্মীর থ্রুতে এটা হয়, যে কর্মী হয়তো বা টেকনিক্যালি অ্যাডভান্স না, কোনো একটা লিঙ্কে কোনো একটা ইমেইলে না বুঝে ক্লিক করে বসলো, র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে গেল। হ্যাঁ, সো এই ক্রাইম গুলো কিন্তু বাড়ছে। বাংলাদেশে হ্যাকার আছে, মানে আনএথিক্যাল হ্যাকার যেটা হ্যাকিং, সেটা বাংলাদেশে হয়। হ্যাঁ, সো বিশ্বব্যাপী তো হচ্ছেই। তো আসলে সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইমের কোনো দেশ নাই। হ্যাঁ, হ্যাকারদের কোনো দেশ নাই। সে যে দেশের যে সিস্টেমটাকে ভালনারেবল পাবে সে সেখানেই অ্যাটাক করবে। হ্যাঁ, তার কাছে বাংলাদেশ ব্যাংক বা মরক্কোর কোনো ব্যাংকের পার্থক্য নাই, যেখানে সে ভালনারেবিলিটি পাবে, টাকা চুরির সুযোগ পাবে, সে সেখানেই করবে। হ্যাঁ, সো রিস্ক বাড়ছে কন্টিনিউয়াসলি। আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে এর সঙ্গে তাল মিলিয়ে। আচ্ছা ভাইয়া, আমরা তো ফিশিং লিংক সম্বন্ধে জানলাম যে ফিশিং থেকে আমাদের বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হয়। তো এই ফিশিং লিংক অথবা ফিশিং সাইট, এটা চেনার উপায় কি? আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে না, এটা অথেন্টিক না, এটা ফিশিং হতে পারে, এটা ফিশিং হবে, সো আমার এটা অ্যাভয়েড করতে হবে? কি করা উচিত এক্ষেত্রে? আচ্ছা, সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে ফিশিং লিংক সবচেয়ে ছড়ায় হচ্ছে আপনার ইনস্ট্যান্ট মেসেজিং এ, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার এবং সোশ্যাল মিডিয়া, ফেসবুক। হ্যাঁ, তো কিভাবে ছড়ায় এগুলো? একটা লোভনীয় প্রস্তাব থাকবে। হ্যাঁ, অ্যালিউরিং একটা মেসেজ থাকবে, আপনাকে লোভ দেখানো হবে ফিশিং এ এনিহাও। সেটা কিরকম? এই যে বিকাশের 500 টাকা, অনেকের কাছে এটা কিন্তু একটা লোভনীয় প্রস্তাব। আমার কাছেও 500 টাকা অনেক টাকা। হ্যাঁ, সো আমি কিন্তু লোভে পড়ে যেতে পারি। দেন ধরেন ওই যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফ্রি। গত বছর একটা ছড়ালো যে অ্যাডিডাস তার 93তম অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, 5,000 জোড়া জুতা ফ্রি দেবে। হ্যাঁ, তো 5,000 জোড়া জুতা, অ্যাডিডাসের জুতা, ও মাই গড, ফ্রি দেবে। এটা হোয়াটসঅ্যাপে আসলো, অনেকে দেখলাম ওই লিঙ্কে ক্লিক করছে ফর্ম ফিল আপের জন্য, যে সে হয়তো বা জুতা পেতেও পারে। সো একটু চিন্তা করতে হবে এই জায়গাটায়, যে দেখেন আমাকে যে লোভটা দেখানো হচ্ছে এটা ইনস্ট্যান্ট মেসেজিং এ কেন? হ্যাঁ, এটা যদি আমাকে এরকম কোনো অফার যদি থাকে, সেটা তো আমি বিজ্ঞাপনই দেখতে পাবো। কোথায় বিজ্ঞাপন দেখতে? আমি ফেসবুকের কোথাও এটা বিজ্ঞাপন আকারে দেখতে পাবো। আমি যখন এখন রবি, এয়ারটেল, জিপির বিজ্ঞাপন দেখতে পাই, হ্যাঁ, দারাজ, চাল ডালের বিজ্ঞাপন দেখতে পাই, একইভাবে আমি সেটা বিজ্ঞাপনের মাধ্যমে পাবো। অথবা এটা যদি ফেসবুকের কোনো অফার হয়, সে আমাকে নোটিফিকেশন বা ইমেইলে জানাবে। হ্যাঁ, সো জানানোর মাধ্যমটা কিন্তু সন্দেহজনক। হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপের থ্রুতে কেন আরেকজন আমাকে দিচ্ছে। এবং মজার ব্যাপার, এটা আমাকে অ্যাডিডাস, ফেসবুক, নেটফ্লিক্স পাঠাচ্ছে না, পাঠাচ্ছে আমারই কোনো ফ্রেন্ড, আমারই কন্ট্যাক্টের কেউ এটা আমাকে পাঠাচ্ছে। রাইট? সো আমি যখন ওটাতে ক্লিক করব, আমার ফ্রেন্ড লিস্টের যে 5,000 বন্ধু আছে, বা আমার হোয়াটসঅ্যাপে, আমার মোবাইলে 3,000 কন্ট্যাক্ট আছে হোয়াটসঅ্যাপে, সবার কাছে এটা চলে গেল।
তো দেখেন এটা ছড়ানোর মাধ্যমটাই কিন্তু অথেন্টিক না। সো লোভনীয় প্রস্তাবটা দেখতে হবে, এবং যে লিঙ্কটা দেয়া হচ্ছে আপনি দেখেন সেই লিঙ্কটা কিন্তু একটু দেখতে হবে যে এই লিঙ্কটা অথেন্টিক কিনা। আমি অ্যাডিডাসের যে এক্সাম্পলটা দিলাম ওখানে একটা লিঙ্ক শেয়ার করা হয়েছিল adidas.com, কিন্তু অ্যাডিডাসের ADI এর উপরে একটা ক্যাপ ছিল। সো অ্যাডিডাসের মাদার ওয়েবসাইটে আপনি গেলে দেখবেন যে অ্যাডিডাস এর উপরে কোনো ক্যাপ নাই। হ্যাঁ, সো আমার তখনই সন্দেহ হয়েছিল যে অ্যাডিডাস যদি এই অফারটা দেয় এই ক্যাপটা কোথা থেকে আসলো। আমি গুগল করলাম, দেখলাম যে adidas.com এর ওয়েবসাইট সুন্দরভাবে লেখা যেখানে কোনো ক্যাপ নাই। হ্যাঁ, তাহলে আমাকে যে লিঙ্কটা দেয়া হলো এই ক্যাপটা কোথা থেকে আসলো? ডেফিনেটলি এটা ফিশিং লিঙ্ক। আমাকে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বললো 2 মাসের ফ্রি, কিন্তু সেটা নেটফ্লিক্স এর লিঙ্ক না। হ্যাঁ, সো আমি প্রথমে যেটা বললাম যে লোভনীয় অফার থাকবে, অফারটা আপনার চিন্তা করতে হবে যে আমাকে অফারটা একটু লোভনীয়, তার মানে এটা সন্দেহজনক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু অথেন্টিক না। হ্যাঁ, যে অফারটা দিচ্ছে বলা হচ্ছে ওয়েবসাইটটা তার না, ইউআরএলটা তার না। সো এভাবেও ফিশিং লিঙ্ক চেনা যেতে পারে। আর সাধারণ স্টুডেন্টরা বা সাধারণ ব্যবহারকারীদের জন্য এগুলো। আর যারা প্রফেশনাল, হ্যাঁ, যারা অফিসিয়াল ইমেইল আদান প্রদান করেন, অফিসিয়াল চ্যাটে থাকেন, তাদের জন্য যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ইমেইলে এ ধরনের ফিশিং লিঙ্ক ছড়ানো হয়। আমি একটা এক্সাম্পল দেই। আমার কাছে একটা ফিশিং ইমেইল এসেছিল আমার রিপোর্টিং বস, যিনি আমার সুপারভাইজার, তার ইমেল আইডি ইউজ করে। হ্যাঁ, তার ইমেল আইডি থেকেই আমার কাছে মেইলটা এসেছে। বাট তার ইমেল আইডিটা ছিল হচ্ছে সাপোজ xyz@revantivirus.com। ঠিক xyz@revantivirus.com থেকে মেইলটা এসেছে, ওনার ইমেল আইডিটা ক্লোন করা হয়েছিল। হ্যাঁ, এবং আমার কাছে যে মেইলটা এসছে মেইলের ল্যাঙ্গুয়েজ পড়ে আমার বুঝে নিতে হয়েছে যে দিস ইজ নট ফ্রম মাই বস। আমার বস যখন আমাকে মেইল করেন ওনার একটা স্টাইল আছে, সেন্টেন্সের একটা বলার একটা টোন আছে, কিন্তু মেইলটা যখন পাঠালো সেই মেইলে আমি দেখলাম যে এই টোনটা কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, আমি মেইলটা পড়েই বুঝে আচ্ছা গেলাম আচ্ছা। এটা আমার বস আমাকে পাঠাননি। সো প্রফেশনালদের ক্ষেত্রে এ ধরনের কোনো ইমেইল যখন আসবে, কোনো একটা লিংক শেয়ার করা হবে বা অ্যাটাচড ফাইল থাকবে ওপেন করার জন্য, সো একটু দেখতে হবে যে যিনি আমাকে মেইলটা করছেন এই মেইলটা অথেন্টিক কিনা। কিভাবে বুঝবো? যে মেইল বডিটা দেখে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, ধরুন আমার রিপোর্টিং বসের নাম XYZ, ইমেইলের সেন্ডার নেম দেখাচ্ছে XYZ, বাট ইমেল আইডিটা ডিফারেন্ট। সো আমি নাম দেখেই কিন্তু প্রথমে অনেকে মনে করবে যে এটা হয়তো বা হ্যাঁ আমার কলিগ থেকে এসছে বা আমার বস থেকে এসছে বা আমার টিম মেম্বার থেকে এসছে, কিন্তু ইমেল আইডিটা চেক করলে অনেক সময় দেখা যাবে যে এটা কমপ্লিটলি একটা আননোন ইমেল আইডি। হ্যাঁ, সো আমার ইমেলের সাবজেক্ট দেখে, ইমেলের সেন্ডার আইডি দেখে, সেন্ডারের নাম দেখে, ইমেলের বডি দেখে, এবং এই ধরনের ইমেল আমার কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত কিনা, হ্যাঁ, এই ধরনের কোনো প্রজেক্ট চলছে কিনা, এই ধরনের কোনো কথাবার্তা আমাদের মধ্যে হচ্ছিল কিনা এর আগে, এই ধরনের ব্যাপারগুলো যাচাই করে কিন্তু আমি বুঝে যাবো যে ইমেলটা ফিশিং কিনা। হ্যাঁ, তো এই ফিশিং ইমেল গুলো খুব আচ্ছা আচ্ছা। রিস্কি। প্রতিষ্ঠানে আপনার র্যানসমওয়্যার অ্যাটাক গুলো ম্যাক্সিমামই হয় এই ফিশিং ইমেলের থ্রুতে। হ্যাঁ, আমরা আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রেও যেটা দেখতে পাই, আমাদের ইভেন্টিভাইরাস থেকে যারা ক্লায়েন্ট আছেন বা আমাদের কাছে যারা সাহায্যের জন্য যোগাযোগ করেন, আমরা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো প্রতিষ্ঠানের কোনো একজন সহকর্মীর ইমেল আইডির কোনো একটা অ্যাটাচড ফাইল ওপেনের মাধ্যমে র্যানসমওয়্যার অ্যাটাকটা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এই লিঙ্কে চলে যাবেন বা ইমেলের অ্যাটাচড ফাইল ওপেন করে ফেলবেন, আসলে তখন আর কিছু করার থাকে না। হ্যাঁ, তখন আসলে আপনি অ্যাটাকড অলরেডি। এর মানে হচ্ছে আপনি হ্যাকারকে পারমিশন দিয়ে দিয়েছেন আপনার ডিভাইসে বা আপনার সিস্টেমে ঢোকার জন্য। সো ফিশিং ইজ ভেরি মাচ রিস্কি। হ্যাঁ, সো এই জায়গাটায় একজন আচ্ছা, সাধারণ ব্যবহারকারী যতখানি অ্যাওয়ার থাকতে হবে, একজন প্রফেশনালকে তার চেয়ে বেশি অ্যাওয়ার থাকতে হবে, কনসিয়াস থাকতে হবে। জি জি জি। আচ্ছা ভাই, রিসেন্টলি আমাদের কিছু ব্যাচমেট, আমাদের কিছু জুনিয়র, এদের হচ্ছে মানে মেয়ে যারা বিশেষ করে তাদেরকে কিছু পার্সোনাল মেসেজ যাচ্ছে, মানে তাদের হয়তো আত্মীয় স্বজনরাই মেসেজ পাঠাচ্ছে, একটা ওই লিঙ্কে পাঠায় বলতেছে যে হচ্ছে আহ, তোমার তো অনেক হচ্ছে বাজে কিছু ছবি দেখলাম, তো তুমি এই লিঙ্কে ক্লিক করো, এই লিঙ্কে ক্লিক করে দেখো তোমার এখানে অনেক বাজে বাজে ছবি আসে। তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ বা আপনার কোনো কথা আছে কিনা? কারণ এটা অনেক অনেক শুনতেছি বর্তমানে। আচ্ছা, দেখেন, প্রথম কথা হচ্ছে এগুলো ফেক। হ্যাঁ, কারো কাছে যদি এ ধরনের একটা লিংক আসে প্রথমে যে এই লিংকে আমি তোমার অনেক ছবি বা ভিডিও দেখেছি, দেখতে হলে তুমি ক্লিক করো। হ্যাঁ, এই লিংক এবং এই ভিডিওটা কিন্তু এটা আপনাকে ওই যে লোভ দেখিয়ে যেমন ক্লিক করাতে বাধ্য করছে, এখানে কিন্তু ভয় দেখিয়ে ক্লিক করাতে বাধ্য করছে আপনাকে। হ্যাঁ, সো একজন ফিমেল কিন্তু প্রথমে ভয় পেয়ে যেতে পারে যে হ্যাঁ আদৌ কি এরকম কিছু হয়েছে কিনা, এরকম কিছু আছে কিনা, সে কিন্তু ভয় পেয়ে যাবে। সো যে মেসেজটা পাঠাচ্ছে,
যার কাছ থেকে মেসেজটা আসছে তাকেও কেউ না কেউ এটা পাঠিয়েছে। ব্যাপারটা এমন না যে আপনার রিলেটিভ এটা ক্রিয়েট করে আপনাকে পাঠাচ্ছে, এটা কোনো না কোনো হ্যাকার বা আনএথিক্যাল একজন হ্যাকার সে এটা ক্রিয়েট করেছে, করে এটা সে কয়েকজনকে পাঠিয়েছে। যে ওই লিঙ্কটাতে ক্লিক করছে তার বন্ধুর লিস্টে অনেকের কাছে এটা অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, সে হয়তো বা জানছেও না। সো হিমেল, আপনি যেটা বললেন যে অনেক সময় রিলেটিভরা পাঠাচ্ছে, আমার ওই রিলেটিভ হয়তো জানেই না তার কাছ থেকে এই মেসেজটা আমার কাছে এসেছে। হ্যাঁ, হ্যাঁ 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 আচ্ছা। আর এখানে আমি একটা সুন্দর মজার কথা বলি। ধরুন আপনার একজন রিলেটিভ সত্যি সত্যি আপনার কোনো ভিডিও বা এরকম কিছু একটা দেখলো, আমি ধরে নিলাম যে সত্যি সে একটা আমার কোন একটা বাজে ছবি বা বাজে ভিডিও সে আমাকে দেখেছে, যেটা মানে একটু সন্দেহজনক, হ্যাঁ, বা ভালো না এরকম কিছু। সে কি আমাকে লিংক দিয়ে প্রথমে বলবে? সে কিন্তু প্রথমে আমার সঙ্গে কনভারসেশন শুরু করবে। হ্যাঁ রূপেন ভাই, হ্যাঁ কেমন আছেন বা ভালো আছেন, সে তার মতো স্টাইলে আমার সঙ্গে তার যে রিলেশন ওভাবে শুরু করবে যে ভাই কিছু মনে করবেন না, আমি না এরকম একটা জিনিস দেখেছি। হ্যাঁ, সে হয়তো স্ক্রিনশট শেয়ার করতে পারে, ছবি শেয়ার করতে পারে। সে কি আমাকে দুম করে যে এই লিংকে যাও, তোমার কিছু ভিডিও দেখেছি তুমিও দেখো? টোনটাই তো অবিশ্বাস্য, রাইট? সো আমার কাছের কেউ যদি আমাকে এটা পাঠায়, সে তো তার স্টাইলে আমাকে নক করবে। সো বিশ্বাস করবেন না, প্রথম কথা হচ্ছে এই ধরনের কিছু আসলে বিশ্বাস করবেন না, পাল্টা রিপ্লাই করবেন যে ভাই আপনাকে বোধহয় কেউ এটা পাঠিয়েছিল, আপনি ভুলে ক্লিক করেছিলেন, একটু দেখেন আপনার কাছ থেকে অনেকের কাছে বোধহয় এটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এই ধরনের লিংকে ক্লিক করবেন না, ইটস এ ফিশিং লিংক, স্টে সেফ অনলাইন। তাকে একটু অ্যাওয়ার করে দিলেন আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আরেকটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের বর্তমানে বাংলাদেশে যেটা প্রচলিত আছে যে হ্যাকার মানেই খারাপ বা হ্যাকার মানেই হচ্ছে নেগেটিভ একটা কিছু একটা, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন যে প্রফেশনাল হ্যাকার অ্যাকচুয়ালি বৈধ কি অবৈধ, এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে? হ্যাকার টার্মটা বৈধ বা অবৈধ না, আপনার কাজটা বৈধ বা অবৈধ। হ্যাঁ, আপনার মেধা আপনি কি কাজে লাগাচ্ছেন। আপনি যদি আপনার দেখেন, হ্যাকার প্রচন্ড মেধাবী একটা মানুষ, সাধারণ মানুষের চাইতে হ্যাকারদের মেধা অনেক দুর্দান্ত থাকে। না হলে একটা সিস্টেম হ্যাক করা, একটা সিস্টেমে প্রবেশ করা, এটা কিন্তু খুবই বুদ্ধিদীপ্ত একটা মানুষের কাজ। তাকে প্রচুর স্টাডি করতে হয়েছে, নিজেকে তৈরি করতে হয়েছে এটার জন্য। এখন এই মেধাটা সে যদি চুরির কাজে ব্যয় করে বা মানুষকে ভয় দেখানোর কাজে ব্যয় করে, দ্যাটস আ ক্রাইম। তখন সেটা আনএথিক্যাল, সেটা ইলিগেল, সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, সে ধরা পড়লে তার শাস্তি হবে। বাট হ্যাকার মানে কিন্তু নেগেটিভ না। হ্যাঁ, হ্যাকার কিন্তু খুব স্ট্রং একটা টার্ম। হ্যাঁ, যেমন ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, আমরা জানি এরা প্রচন্ড মেধাবী হয়। হ্যাঁ, সো একটা সফটওয়্যার ডেভেলপ করার পেছনে তার প্রচুর পরিশ্রম, প্রচুর পড়াশোনা, স্টাডি, গবেষণা এর পেছনে জড়িত। সো এই মেধাটা সে যদি নেগেটিভ কাজে লাগায়, তখন সেটা হচ্ছে ক্রাইম, তখন সেটা নেগেটিভ সেন্সে আপনি বলতে পারেন। এথিক্যাল হ্যাকিং টার্মটা এই জন্যই এসছে যে হ্যাকাররা তো আসলে, আমরা প্রথম থেকে যেটা হতো কি যে আমার সিস্টেম হ্যাক হয়েছে, আমার ডেটা চুরি গেছে, এই কারণে এটা নেগেটিভ টার্মে চলে এসছে। দেন একটা টার্ম আসলে এথিক্যাল হ্যাকার। এথিক্যাল হ্যাকাররা কি করে, একটা সিস্টেমের ভালনারেবিলিটি যাচাই করে। সে পারমিশন নিয়ে বা তাকে রিক্রুট করা হয় একটা সিস্টেম হ্যাক করার জন্য। হ্যাঁ, যেমন ধরুন আমরা আমাদের সফটওয়্যারের ভালনারেবিলিটি টেস্ট করার জন্য একটা টিম রেখেছি, তো তারা কিন্তু কাইন্ড অফ এথিক্যাল হ্যাকার, তাদেরকে বলা হয়েছে তুমি আমার সিস্টেম হ্যাক করবা। হ্যাঁ ধরুন, সো এরা কিন্তু এথিক্যাল হ্যাকার। তো এরা কিন্তু যখনই আমার সিস্টেমটা হ্যাক করতে পারবে, এর মানে হচ্ছে ভালনারেবিলিটি আছে, আমার সিস্টেমের কোথাও একটা ফল্ট আছে যেটা আমার রিকভার করতে হবে। এবং এথিক্যাল হ্যাকিং কিন্তু এটা নিয়ে বেশ পড়াশোনা হচ্ছে সারা বিশ্বে, বাংলাদেশে প্রচুর মানুষ এথিক্যাল হ্যাকিং শিখছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এটা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। এথিক্যাল হ্যাকাররাই কিন্তু আপনাকে শেখাবে, দেখাবে যে আপনার কোথায় কোথায় ভালনারেবিলিটি আছে, কোথায় কোথায় ডেভেলপমেন্ট দরকার, কোথায় কোথায় সিকিউরিটি আরো বেশি স্ট্রং করা দরকার। হ্যাঁ, যাতে আনএথিক্যাল হ্যাকাররা আপনার কাছ থেকে ডেটা চুরি করতে না পারে বা আপনাকে র্যানসম দাবি করতে না পারে। হ্যাঁ, সো হ্যাকার মানেই নেগেটিভ, ব্যাপারটা এমন না। আপনার কাজ, আপনি কি করছেন, আপনার উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে নেগেটিভ বা পজিটিভ, তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আগে কি যে ধরনের অপরাধ হতো সাইবার রিলেটেড, অপরাধের ধরনটা কি হচ্ছে গত কয়েক বছর ধরে একই আছে, নাকি হচ্ছে অপরাধের ধরনটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে? আর ফিউচারে আরো কি কি ধরনের অপরাধ আসতে পারে বলে মনে হয়? সাইবার সিকিউরিটি খুবই ডাইনামিক একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, খুবই ডাইনামিক একটা সেক্টর। আপনি জানেন না 5 মিনিট পরে কি হবে, ইভেন আপনি এখনো জানেন না কি কি হচ্ছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আনএথিক্যাল হ্যাকাররা আমাদের চাইতে সময়ের চাইতে এগিয়ে এরা। আমরা এখন যা চিন্তা করছি তারা হয়তো বা এটা অনেক আগে চিন্তা করে ফেলেছে। হ্যাঁ, তারা এখন যেটা করছে সেটা হয়তো বা আমরা জানবো আর অনেকদিন পরে। কারণ হচ্ছে তারা ওই যে যেটা বললাম প্রচন্ড মেধাবী হয়।
আমি যখন প্রথম ইমেল ইউজ করা শুরু করি সে 90-এর দশকে, তখন হচ্ছে যে একটা মাত্র ফিশিং ইমেলই আমি দেখেছিলাম এবং আমার সারাউন্ডিংসে, ফ্রেন্ডস, রিলেটিভে। সেটা হচ্ছে যে ইয়াহু মেইল তখন খুব জনপ্রিয় ছিল, সবাই ইয়াহু মেইল ব্যবহার করতো জিমেইলও আসার আগে। তো ইয়াহুতে একটা মেইল খুব আসতো যে আফ্রিকার কোনো একজন ধনকুবের বা ইউরোপের কোনো একজন ধনকুবের, তার ফ্যামিলিতে কেউ নেই, তার 10 মিলিয়ন মার্কিন ডলার ব্যাংকে পড়ে আছে, সে মারা যাওয়ার আগে এটা আমাকে দান করতে চাইছে। সো আমি যদি সেই টাকাটা নিতে চাই, আমি যেন ইমেইলের রিপ্লাই করি। সো এই জিনিসটা খুব বেশি হতো ইয়াহু মেইলে। হ্যাঁ, প্রচুর মেইল আসতো, অনেকে সেটা বিশ্বাস করতো, করে সেটা মেইলের রিপ্লাইও করতো। দেন মেইলের কিছু কনভারসেশনের পরে ওখান থেকে বলা হতো যে হ্যাঁ, তুমি আপাতত টাকা পাঠাতে হলে তোমাকে আমার কিছু প্রসেসিং চার্জ আছে, তুমি এই অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠাও, তাহলে আমি তোমাকে টাকাটা পাঠাবো। হ্যাঁ, তো এটা ছিল তখন ক্রাইমের একটা ধরন। হ্যাঁ, এখন কিন্তু এটা প্রচন্ড রকম ভাবে ডাইনামিক হয়েছে। আমরা প্রতিদিনই ওই যে যেটা বললাম ফিশিং ইউআরএল, এই ভিডিওতে গেলে আপনার ছবি দেখতে পাবেন, এখানে গেলে নেটফ্লিক্স ফ্রি পাবেন। আপনি দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। হ্যাঁ, আর এখন তো সবকিছুই টেকনোলজি বেসড, সো প্রতিটা সিস্টেমের পেছনেই সাইবার সিকিউরিটিতে অনেক বেশি ইনভেস্ট করা লাগছে, এজন্য যে যে সিস্টেমটা একটু কমপ্লেক্স বা একটু বড়, ইউজার বেশি, সেই সিস্টেমই রিস্কি। সেখানে হ্যাকাররা সেটার দিকে তাকিয়ে থাকে কিভাবে এটা হ্যাক করা যায়, কিভাবে এখান থেকে ডেটা বা অর্থ এখান থেকে নেওয়া যায়। সো এটা প্রচন্ড ডাইনামিক। এটা কখনোই এমন না যে আগে ক্রাইমের ধরন যা ছিল এখনো তাই, আজকে যা আছে 5 বছর পরেও তা থাকবে, ব্যাপারটা একদমই এমন না। আগামীকালের ধরনটাই এটা বদলে যাবে। 3 মাস পরে এমন কিছু ঘটবে যেটা আমরা কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে হতেই থাকবে। সো এটা প্রচন্ড ডাইনামিক, আমাদের প্রতিটা সময় এখানে অ্যাওয়ার থাকতে হবে। এবং সাইবার সিকিউরিটি নিয়ে আসলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে কারণে এখন সাইবার সিকিউরিটি নিয়ে টিম করছে। আগে যেমন শুধুমাত্র আইটির 1-2 জন লোক পুরো ব্যাপারটা দেখতো, এখন কিন্তু তা না। বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নিয়োগ করে বসিয়ে রাখছে। রাইট? কেন করছে এটা? এই ডাইনামিক সিচুয়েশনটার কারণে, যে কি হবে আমি কিন্তু জানি না। সো আমার একজন স্পেশালিস্ট দরকার, আমার একটা স্পেশালিস্ট টিম দরকার যারা কন্টিনিউয়াসলি এটা মনিটরিং করবে এবং সাইবার সিকিউরিটি এনশিওর করবে যেন এটা না হয়। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে যেটা হয় কি, একটা বড় প্রতিষ্ঠানে সাইবার অ্যাটাক হলে সিইওর চাকরি পর্যন্ত চলে যায়, সিটিও, সিইও, ওনারা চাকরি হারান। হ্যাঁ, মানে এত এত বড় মানে ক্রাইম এটা, যে এটা যদি আপনি এনশিওর করতে না পারেন সাইবার সিকিউরিটি আপনার প্রতিষ্ঠানের জন্য, ইউ মে লুজ ইউর জব। হ্যাঁ, সো ব্যাপারটা ততখানি ইম্পর্টেন্ট। সো বুঝতেই পারছেন একটা প্রতিষ্ঠানের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট, একটা রাষ্ট্রের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। রাইট? সো ক্রাইমের ধরন চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হতেই থাকবে। হ্যাঁ, আমাদের এটার জন্য আসলে প্রস্তুত থাকতে হবে। আচ্ছা ভাই, সাইবার সিকিউরিটির মানে ফিল্ডে যে কথাগুলো বলছিলাম, এখানে আমার একটা কোশ্চেন আছে যে সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার অপরচুনিটিটা কেমন। আর আরেকটা ভাই অনেক কোশ্চেন এটা আছে যে হচ্ছে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের, তারা কি অ্যাকচুয়ালি এই ফিল্ডে কাজ করতে পারবে কিনা বা এই ফিল্ডে আসতে পারবে কিনা, আসতে চাইলে তাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, এই ব্যাপারে যদি ভাই কিছু একটা বলতেন আমাদেরকে। আচ্ছা, আমি প্রথম কথা, আমি টেকনিক্যাল লোক না। হ্যাঁ, আমি বিজনেস সাইডের লোক। হ্যাঁ, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আমি কাজ করি, বাট সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি। সো আমি আমার নলেজ থেকে যতখানি পারছি সেটা শেয়ার করছি, যে সাইবার সিকিউরিটিতে আসলে প্রচুর পরিমাণ প্রফেশনাল দরকার, যেটা আমি শুরুতে বলেছি, সে তুলনায় প্রফেশনাল কম আছে। হ্যাঁ, আমি একটা ডেটা দেখেছিলাম, আমার যতদূর মনে পড়ছে যে 2025 সাল নাগাদ বাংলাদেশে 5 লাখ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট লাগবে। সো আপনি চিন্তা করেন 5 লাখ কিন্তু অনেক হিউজ একটা নাম্বার। এটা একটা অ্যাজাম্পশন। হ্যাঁ, এক্সাক্ট এটার বেশি হতে পারে, কম হতে পারে, বাট 5 লাখ সাইবার সিকিউরিটি প্রফেশনাল কিন্তু হিউজ একটা নাম্বার। এখন কজন আছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি প্রফেশনাল? রাইট? সো মানুষ কিন্তু এই জন্য ট্রেনিং নিচ্ছে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার জন্যই মানুষ নিজেকে কিন্তু এখন থেকে তৈরি করছে। আপনাদের মতো স্টুডেন্ট যারা আছে তারা এখন থেকেই এইম ইন লাইফ সেট করে নিচ্ছে যে তারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবে। কেন? কারণ এর একটা ভিশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, এবং এটার ক্যারিয়ার অনেক বিশাল অপরচুনিটি। এটা হাই পেইড একটা ক্যারিয়ার, এটার স্যালারি রেঞ্জ অনেক হাই। হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নিয়োগ করা থাকে। হ্যাঁ, এটা ভারতে বলেন, পাকিস্তানে বলেন, রাশিয়াতে বলেন, ইউএসএ তে বলেন। হ্যাঁ, যে আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, মানে রাষ্ট্রের ডিসিশন মেকারদের অধীনেই এরা সরাসরি জব করে থাকে। এদের কাজ হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণে রাখা। হ্যাঁ, তো
এবং অ্যাট দ্য সেম টাইম প্রতিষ্ঠানগুলো একই কাজ করছে, যেটা একটু আগে বললাম যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের টিম গড়ছে। সো এটার ক্যারিয়ার অনেক বিশাল অপরচুনিটি, এবং এটা হাই পেড স্যালারি, এবং এটা ব্যাপারটা এমন না যে আপনি বাংলাদেশে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হলে আপনি বাংলাদেশেই থাকবেন, আপনাকে পৃথিবীর কোনো বড় কোম্পানি আপনাকে হায়ার করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সো এটা আসলে বৈশ্বিক একটা বিশাল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটার চাহিদা অনেক বেশি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে তো তাহলে হচ্ছে কেউ যদি নিজেকে সাইবার সিকিউরিটি ফিল্ডের স্পেশালিস্ট হিসেবে তৈরি করতে চায়, তার তো হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে ম্যাটার করে না। সে হচ্ছে যেখানে এই ধরনের ট্রেনিং করা হয় সেখান থেকে তো সে ট্রেনিং করে এটা পরবর্তীতে এই ফিল্ডে আসতে পারে যে কেউই। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা বড় একটা বেস হিসেবে কাজ করবে। হ্যাঁ, মানে আপনার যদি আইটি ব্যাকগ্রাউন্ড হয়, ডেফিনেটলি আপনি বেসিকে অনেক কিছু এগিয়ে থাকবেন। বাট আমার পরিচিত অনেক সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আছেন যারা একদমই আইটি ব্যাকগ্রাউন্ডের না, অ্যাকাউন্টিং থেকে পড়ে এসে এখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, অ্যান্ড হি ইজ ডুইং ভেরি গুড। হ্যাঁ, আমার পরিচিত একজন ভাইয়া, উনি সাইবার সিকিউরিটি একটা ট্রেনিং সেন্টারের ফাউন্ডার। ওনার ওখান থেকে সার্টিফাইড সাইবার সিকিউরিটি প্রফেশনাল বেরোচ্ছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো পজিশনে ভালো স্যালারিতে ঢুকছে। কিন্তু ওই ভাইয়ার ব্যাকগ্রাউন্ডই সাইবার সিকিউরিটি নিয়ে না, আইটি ব্যাকগ্রাউন্ডের উনি না। হ্যাঁ, সো ব্যাপারটা এমন না যে আপনার আইটি ব্যাকগ্রাউন্ডই বাধ্যতামূলক বা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডই বাধ্যতামূলক। ইয়েস, সেটা আপনার একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে, কিন্তু যে কেউই তার ইচ্ছায় সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার জন্য আসলে যে কোনো সময় উনি পড়াশোনা শুরু করতে পারে, ট্রেনিং নেওয়া শুরু করে দিতে পারে। হ্যাঁ, আর স্পেশালিস্ট তো ব্যাপারটা এমন না যে আমি 3 মাসের একটা কোর্স করলাম আমি স্পেশালিস্ট হয়ে গেলাম, ব্যাপারটা একদমই এমন না। আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, ডায়নামিক সিচুয়েশনের কন্ডিশন গুলো জানতে হবে, আপ টু ডেট থাকতে হবে টেকনিক্যালি। প্রতিটা জিনিস আপনাকে আপনার নলেজে থাকতে হবে যে নতুন নতুন চেঞ্জ কি আসছে, নতুন মডিউল কি আসছে, নতুন ভালনারেবল কি কি বেরোলো, নতুন কি টুল বেরোলো, এই ব্যাপারগুলোতে আপনাকে অনেক বেশি আপ টু ডেট থাকতে হবে। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড ইজ ইম্পর্টেন্ট বাট নট দ্য মানে একমাত্র ব্যাপার, এটাই ব্যাপারটা এটা না। হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া, আমাদের কাছে কমেন্টে প্রচুর প্রশ্ন এসছে, তো ওখান থেকেই যে একটা প্রশ্ন করতে চাই। শিওর। ফিশিং এ একটা প্রশ্ন এসছে যে ফিশিং এর জন্য ফিশিং আটকানোর জন্য কি এরকম কোনো সিস্টেম আছে, কোনো ফায়ারওয়াল অথবা কোনো সিকিউরিটি লেয়ার যেটা দিয়ে হচ্ছে ফিশিং রোধ করা যায়? দেখেন, আপনার ফিশিং গুলো কিভাবে ছড়ায় একটু আগে বলেছি। সাধারণ মানুষের কিন্তু মেসেঞ্জারে এবং ইনস্ট্যান্ট মেসেজিং এ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়াচ্ছে। ওই জায়গায় কিন্তু এটা আটকানোর কোনো সিস্টেম আমার জানা নেই। মানে আপনাকে কেউ মেসেজ পাঠাচ্ছে, হ্যাঁ, আপনি তার সঙ্গে তো কন্টিনিউয়াসলি আপনি চ্যাট করছেন, হাই হ্যালো করছেন, তো সে আপনাকে একটা লিংক পাঠাতেই পারে। এই সিস্টেমটা আছে যে আমি ওই লিংকে ক্লিক করার পরে যে ওই লিংকটা ওপেন হবে না, বা আমাকে সাবধান করবে এই লিংকে যাওয়ার জন্য, বা ওই লিংকটা ব্লক করে দেবে। এই সিস্টেমটা আছে, এই ফায়ারওয়ালটা আছে। এটা আপনার প্রতিষ্ঠানগুলো এটা বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। একজন সাধারণ ব্যবহারকারীর জন্য এই জন্যই একটা অ্যান্টিভাইরাস ইনস্টল রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার কাছে একটা ফিশিং লিংক আসলো, আপনি সেটা ক্লিক করলেন, ওপেন করলেন, অ্যান্টিভাইরাস কিন্তু সেই ওয়েব ব্রাউজিং এর আপনার ওই লিংকটা ব্রাউজ করা থেকে আপনাকে বিরত রাখবে, অথবা অ্যাটলিস্ট আপনাকে সাবধান করবে। অথবা আপনি যদি ব্রাউজ করেও ফেলেন, ব্যাক এন্ডে যদি কোনো ম্যালওয়্যার বা ভাইরাস যদি আপনার সিস্টেমে ঢুকে যায়, আপনার অ্যান্টিভাইরাস কিন্তু সেটা আটকাবে। হ্যাঁ, সো সিকিউরিটি টুল ইজ দেয়ার, বাট আপনি ইউজ করবেন কিনা সেটা তো আসলে আপনার ডিসিশন। হ্যাঁ, আমি প্রায় স্টুডেন্টদেরকে বলতে শুনি যে আমি অ্যান্টিভাইরাস ইউজ করি না, সে খুব প্রাউডলি বলে আমি হ্যাক হব না। আচ্ছা, হ্যাক আপনি আপনার ডেটা যাচ্ছে কিনা এটা আপনি কখন জানতে পারবেন? আপনাকে যখন জানানো হবে যে আপনি হ্যাকড হয়েছেন। হ্যাঁ, আমি বিভিন্ন সেমিনারে একটা এক্সাম্পল দেই যে ধরেন আপনি প্রতিদিন সকালবেলা আপনার রুম থেকে বেরোচ্ছেন, ক্লাসে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, আপনি বিছানাটা গুছিয়ে আসছেন, হ্যাঁ, আপনি ওয়াশরুমের দরজাটা টেনে আসছেন, বিছানার চাদরটা টেনে, পর্দাটা টেনে, রুমটা লক করে আপনি বেরোলেন। আপনি ক্লাস শেষ করে যখন বাসায় আসলেন, এসে দেখলেন যে হ্যাঁ, প্রতিদিনই আপনার পর্দা যেভাবে রেখে যাচ্ছেন, বিছানার চাদরটা যেভাবে টানা, হ্যাঁ, ওয়াশরুমের দরজাটা লাগানো, সো আপনার একবারও মনে হবে না কেউ আপনার রুমে এসেছে বা আসেনি। আপনার এটা মনেই হবে না, আপনার মনে হবে যে হ্যাঁ, কেউ আসেনি সারাদিন, আপনি আপনি সকালে বের হয়েছেন, আপনি এখন ঢুকছেন। এভাবে প্রতিদিন আপনি আপনার বাসায় ব্যাক করতেন। একদিন ব্যাক করে আপনি দেখলেন, আপনার দরজা খুলে আপনি দেখলেন যে আপনার বিছানাটা এলোমেলো, ওয়াশরুমের দরজাটা খোলা, পর্দাটা সরানো এলোমেলো ভাবে, আপনি যেভাবে রেখে গিয়েছিলেন সকালবেলা ঠিক সেভাবে নেই। হ্যাঁ, তখন কিন্তু আপনার মনে হবে যে কেউ আপনার রুমে ঢুকেছিল, রাইট?
তো এটা আপনি কেন কেন বুঝতে পারলেন? কারণ হচ্ছে যে আপনার ঘরে ঢুকেছে সে আপনাকে বুঝতে দিয়েছে যে আমি আপনার ঘরে ঢুকেছি, সে এলোমেলো করে রেখেছে, রাইট? সো একইভাবে আপনার সিস্টেমে আপনার আইডিতে কেউ ঢুকে যদি এলোমেলো করে রেখে যায় কিছু একটা, তখন আপনার বোঝার সুযোগ হবে যে কেউ একজন আপনার পিসিতে ঢুকেছে বা আপনার আইডিতে ঢুকেছে। এর আগ পর্যন্ত কিন্তু আপনার জানার সম্ভাবনা বেশ কম থাকছে। সো এই জন্য একজন দারোয়ান বসিয়ে রাখেন আপনার দরজায়, যে কেউ যেন ঢুকতে না পারে। এই জন্যই হচ্ছে একটা সিকিউরিটি সফটওয়্যার ইউজ করা খুব ইম্পর্টেন্ট। একটা লাইসেন্সড অ্যান্টিভাইরাস, ফ্রি অ্যান্টিভাইরাস না, লাইসেন্সড অ্যান্টিভাইরাস ইউজ করা সাধারণ ব্যবহারকারীর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আচ্ছা কোনো ভাইয়া, কোশ্চেন? তাহলে তো হচ্ছে যদি কখনো আমরা হ্যাক হয়েও যাই, এরকম কিছু না হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না, অথবা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের কোনো পদক্ষেপ কেউ ফলো করছে কিনা, এটা তো আসলে বোঝার কোনো উপায় আছে নাকি একদমই নেই, যদি আচ্ছা, এরকম হ্যাঁ, এখন ঘটনা না যদি ঘটে? আমি খুব সহজভাবে বলি, যদি ফেসবুক হয় সেটা বোঝার উপায় আছে, কারণ ফেসবুকে অ্যাক্টিভিটি লিস্ট আছে। হ্যাঁ, আপনি কখন কোত্থেকে লগ ইন করেছেন, কোন ডিভাইস থেকে লগ ইন করেছেন, কোন এরিয়া থেকে লগ ইন করেছেন, এই ডেটাগুলো এখন গত কয়েক বছর ধরে ফেসবুকে পাওয়া যাচ্ছে। সো আমি ছাড়া আমার কেউ ফেসবুকে ঢুকতেও পারবে না অনেক ক্ষেত্রে, কারণ হচ্ছে এখন 2FA এর ব্যাপার আছে। হ্যাঁ, আমার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করতে গেলেই আমি একটা 2FA আসবে, সেই 2FA সেই ওটিপিটা না দেওয়া পর্যন্ত মানে লগ ইন করা যাচ্ছে না। সো এই জায়গাটা আপনি নিরাপদ। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে বৃহৎ ধরেন কোন একটা প্রতিষ্ঠানের সিস্টেমের ক্ষেত্রে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে হ্যাকার এসে ঢুকে চলে যাচ্ছে, যিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর উনি হয়তো বা জানতেও পারছে না। হ্যাঁ, যেমন বাংলাদেশ ব্যাংকের যে টাকা চুরি হয়েছিল আমরা জানতে পেরেছি টাকা চুরির পরে, তার আগে থেকে কিন্তু হ্যাকার আমাদের সিস্টেমে নিয়মিতভাবে ঢুকছিল। যখন টাকাটা নাই হয়ে গেল তখন আমরা জানলাম, রাইট? সো এইভাবে কিন্তু অনেক সময় অনেকেই আমরা যারা অসাবধান তারা টের পাই তখন, যখন হচ্ছে যে আমরা আমাদের ফেসবুকে কেউ অপরিচিত একটা আননোন একটা স্ট্যাটাস দিয়ে দেয় যে স্ট্যাটাসটা আমি দেইনি, তখনই আমরা এটা জানতে পারি। দ্যাটস ওয়াই আমি এক্সাম্পলটা দিলাম। হ্যাঁ, আর হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের পদক্ষেপ কেউ ফলো করছে কিনা, আপনি দেখেন আপনি কিন্তু অনেক অ্যাপ্লিকেশনকে আপনার পদক্ষেপ ফলো করার জন্য পারমিশনই দিয়ে দেন। কিরকম? আমরা যখন একটা অ্যাপ ইনস্টল করি ও কিন্তু অনেক কিছুর পারমিশন চায়, আমার গ্যালারি পারমিশন চায়, আমার লোকেশন পারমিশন চায়, তখন কিন্তু আমরা ইয়েস 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 দিয়ে দেই। অনেক সময় আমাদের ফোন আমাদের ফ্যামিলির ছোট কোনো মেম্বার ইউজ করে, সে একটা গেম ইনস্টল করে, আপনি জানেনও না সে কোন গেম নামাচ্ছে, সেই গেমটা ইনস্টলের সময় গেমটা অনেক কিছুর পারমিশন চায়, গ্যালারি পারমিশন চায়, ক্যামেরা পারমিশন চায়, রেকর্ডার পারমিশন চায়, লোকেশন পারমিশন চায়। তখন ওই বাচ্চাটা কিন্তু না বুঝে ওকে ইয়েস দিয়ে যায়, সে মনে করে ওকে আর ইয়েস দেওয়া মানে হয়তো ইনস্টল করা। তার মানে কি হচ্ছে, আপনার অজান্তেই কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশনকে আপনার পদক্ষেপ ফলো করার জন্য পারমিশন দিয়ে দিলেন, রাইট? সো আপনার ওই গেমটা যখন খেলা হচ্ছে সে যে গ্যালারি থেকে আপনার ছবি নিয়ে যাচ্ছে না, আপনার রেকর্ডার অন করে আপনার ফ্যামিলির কথাবার্তা রেকর্ড করে নিয়ে যাচ্ছে না, হাউ ডু ইউ নো? হ্যাঁ, সো আসলে অথেন্টিক অ্যাপ্লিকেশন ইউজ করাটাও এখানে একটা ব্যাপার, যে যে কোনো গেম ভালো লাগলো আমি সেটা ইনস্টল করে ফেললাম, যে কোনো একটা অ্যাপ সবাই ইউজ করছে দেখে আমিও করে ফেললাম। হ্যাঁ, অনেক জনপ্রিয় অ্যাপের বিরুদ্ধে কিন্তু আমরা অনেক কমপ্লেইন করি যে ডেটা চুরি, রাইট? এই ডেটাগুলো তারা কিভাবে নিচ্ছে? এভাবেই কিন্তু নিচ্ছে, আমরা পারমিশন দিচ্ছি বলে সে নিচ্ছে। সো ইয়েস, ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার যে কেউই আমার পদচারণা ফলো করতে পারে যে কোনো ভাবেই। হ্যাঁ, পারমিশন তো আমরাই দিয়ে দিচ্ছি ওদেরকে নানাভাবে। আচ্ছা ভাই, একটা ছোট্ট একটা কোশ্চেন আসছিল। বলতেছে যে ভাই এখানে কমেন্ট থেকে যে ডিফল্ট যে অ্যান্টিভাইরাসটা আছে আমাদের, ওইটার সাথে আর আমাদের হচ্ছে অ্যান্টিভাইরাস, পেইড অ্যান্টিভাইরাসের মধ্যে কি 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 পার্থক্য, বা ওইটা কেন দেয়া আছে, ওইটার থেকে আমাদের কি কি সুবিধা পেতে পারি সেটার ব্যাপারে। আচ্ছা, ডিফল্ট অ্যান্টিভাইরাস বলতে উইন্ডোজের যে অ্যান্টিভাইরাস, ডেফিনেটলি সেটা জি খুব জি ভালো। জি। হ্যাঁ, ডেফিনেটলি সেটা খুব ভালো, বাট ওটা শুধুমাত্র স্ক্যানিং এর জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, স্ক্যান করার জন্য, যে আপনি পিসি স্ক্যান করতে পারছেন বা কোনো একটা হার্ড ড্রাইভ পেন ড্রাইভ আপনি লাগালেন সেটা স্ক্যান করবে। বাট আপনি একটা লাইসেন্সড অ্যান্টিভাইরাসে অ্যাডভান্সড কিছু ফিচার পাবেন। হ্যাঁ, এখানে আপনি অ্যাডভান্স কিছু ফিচার বলতে হচ্ছে যে যেমন ধরেন আমি যদি আমাদের অ্যান্টিভাইরাসের কথাই বলি, হ্যাঁ, কেউ যদি আমাদের অ্যান্টিভাইরাস ব্যবহার করে সে মোবাইল সিকিউরিটি ফ্রি পাচ্ছে। হ্যাঁ, তার পিসিতে যদি কোনো ভাইরাস ধরা পড়ে সে মোবাইলে নোটিফিকেশন পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের পিসি টিউন আপ বলতে একটা ফিচার আছে, আমার পিসির কনফিগারেশন, পিসির মানে অনেকদিন ধরে পিসি ইউজ করলে পিসিটা স্লো হয়ে যায়, সো পিসি টিউন আপের মাধ্যমে আপনি পিসিটা ফাস্ট করতে পারছেন। সেফ ব্রাউজিং বলতে একটা ফিচার আছে, যে ব্রাউজিং এ গেলে আমার কোনো কুকিজ, আমার কোনো ক্যাশ ওই ব্রাউজার সেটা সেভ করে রাখবে না, এবং আমি অনলাইনে যে ট্রানজাকশন করবো আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন সেটা সেভ করে রাখবে না, কোনো পাসওয়ার্ড সেভ করে রাখবে না। সো এই ধরনের সেফ ব্রাউজিং ফিচার আছে। বাট হ্যাঁ, আর যদি ডিটেকশন রেটের কথা বলেন,
একটা লাইসেন্সড অ্যান্টিভাইরাস কিন্তু অনেক ক্ষেত্রেই উইন্ডোজের ডিটেকশনের রেটের চেয়ে কিছুটা বেশি আছে, এমন রেকর্ডও আছে। হ্যাঁ, যেমন ধরেন উইন্ডোজ ডিফেন্ডার যে অ্যান্টিভাইরাসটা, ওর ডিটেকশন রেটের চাইতে অন্যান্য প্রাইভেট যে লাইসেন্সড অ্যান্টিভাইরাস, এটা ডিটেকশন রেট অনেক ক্ষেত্রে একটু ফাস্টার হয়ে থাকে। হ্যাঁ, আর সাপোর্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, উইন্ডোজ ডিফেন্ডার যেহেতু আমরা বেশিরভাগ কিন্তু উইন্ডোজের অ্যাকচুয়াল লাইসেন্সড উইন্ডোজের ব্যবহারকারী না আমরা। হ্যাঁ, আমরা বেশিরভাগই কিন্তু ক্র্যাক ইউজ করি বাংলাদেশে, রাইট? সো অ্যান্টিভাইরাসটাও যদি আমাদের লাইসেন্সড না হয় তাহলে কিন্তু আপনি প্রপার সাপোর্ট পাবেন না। হ্যাঁ, সো একটা প্রপার অ্যান্টিভাইরাসের কিন্তু একটা সাপোর্ট ইম্পর্টেন্ট, যে আপনার কোনো একটা ভাইরাস ধরতে পারেনি, সো আপনি এটা কাকে অভিযোগ করবেন? উইন্ডোজে আপনি অভিযোগ করার ওয়েটা কোথায়? কিন্তু আপনি যখন একটা লাইসেন্সড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারছেন, আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারছেন, কমপ্লেন করতে পারছেন যে আমার এটা স্ক্যান হচ্ছে না, এই ভাইরাসটা আমার ধরা পড়েনি। হ্যাঁ, বা অ্যান্টিভাইরাস থাকার পরও আমার এই প্রবলেমটা হয়েছে। সো উইন্ডোজ ডিফেন্ডার ডেফিনেটলি ভালো অ্যান্টিভাইরাস, বাট আপনি অ্যাডভান্স লেভেলের কিছু সাপোর্ট পাবেন, একটু স্ক্যানিং এর বাইরেও আপনি বেশ কিছু ফিচার পাবেন এবং ডিটেকশন রেট বেশি পাবেন আদার লাইসেন্সড অ্যান্টিভাইরাসে। আচ্ছা ভাই, আর আরেকটা, আচ্ছা তাসনিম, হ্যাঁ তাসনিম কোশ্চেন কর নেক্সট। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে যে কুকিজ পারমিশন চায়, এটা কেন চায়? আর হচ্ছে যে কোনো ওয়েবসাইটে কুকিজ পারমিশন কি দেওয়া উচিত? এটা কতটা সেফ, নাকি এখানে কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে? আচ্ছা, কুকিজ হচ্ছে ওয়েবসাইট আপনার পিসিতে কিছু ডেটা সেভ করে রাখে। আমি একটা ওয়েবসাইটে গেলাম, সেই ওয়েবসাইট থেকে আমার পিসিতে কিছু অটোমেটিক্যালি কিছু ডেটা চলে আসবে, যেটা আমার ডিভাইসে সেভ থাকবে, ফিউচারে যেন সে আমাকে ট্র্যাক করতে পারে। হ্যাঁ, তার রিমার্কেটিং এর কাজে, অথবা আমি যখন পরবর্তীতে ওই ওয়েবসাইটে আবার যাব, সে যেন আমাকে ট্র্যাক করতে পারে যে এই ইউজার আগে এসেছিল। হ্যাঁ, এবং আমার ডেটা যেন তার কাছে সেভ থাকে। কি ডেটা? যে আমি কি কি ব্রাউজ করেছিলাম, বা আমি যদি কোনো পাসওয়ার্ড সেভ রাখতে চাই, এই ব্যাপারটা সে রাখবে। কিছু ক্ষেত্রে কুকিজ রিস্কি, ইয়েস। আপনি যে ওয়েবসাইটে ফ্রিকোয়েন্টলি ভিজিট করেন না, তাকে কুকিজ পারমিশন দেওয়াটা ঠিক হবে না। ধরেন আপনি একটা আর্টিকেল খুঁজছেন, খুঁজতে খুঁজতে গুগলে আপনি ব্রাউজ করলেন, আপনি গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন যে কুকিজ পারমিশন চাচ্ছে ওয়েবসাইট, এই ব্রাউজারটা। আপনি জানেন না এই ওয়েবসাইটে আপনি ফিউচারে আবার আসবেন কি আসবেন না, তাহলে দরকার নেই ওই কুকিজটা আপনার সেভ রাখা। হ্যাঁ, আর আমরা ব্রাউজ করতে করতে আসলে আমরা তো এখন তো আনলিমিটেড ব্রাউজ করি। কিছু একটা নিয়ে পড়াশোনা করার সময় বা কোনো একটা এন্টারটেইনমেন্ট খুঁজতে খুঁজতে আমরা নিজেরা হারিয়ে যাই ইন্টারনেটের ভেতরে। সো বেটার হবে যে কিছুদিন পর পর ব্রাউজারের কুকিজটা ক্লিয়ার করে ফেলা। হ্যাঁ, দেখেন এই জায়গাটাও কিন্তু একটা অ্যান্টিভাইরাস থাকাটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে কোনো আনওয়ান্টেড কুকিজ যদি চলে আসে, একটা কেউ তো আপনাকে আটকাতে হবে। হ্যাঁ, কেউ তো ওই কুকিজটা ক্লিন করতে হবে, আটকাতে হবে, রাইট? সো এখানেও একটা কিন্তু আপনার লাইসেন্স অ্যান্টিভাইরাস থাকাটা ইম্পর্টেন্ট। বাট আমি যেটা সাজেস্ট করবো, ইয়েস, আপনার ব্রাউজারের কুকিজ, আপনি পিসি ফাস্ট করার জন্য, ব্রাউজার ফাস্ট করার জন্য কুকিজ ক্যাশ তো ক্লিয়ার করেই থাকেন কিছুদিন পর পর, এটা করতে হবে। আর আমরা এমনিতেই তো পিসি টিউন আপ করার জন্য আমরা হচ্ছে যে রানে গিয়ে রিসেন্ট ফাইল, টেম্পোরারি ফাইল ডিলিট করি, এগুলো করতে হবে, তাহলে আপনি সেফ থাকবেন। আচ্ছা ভাই, বর্তমানে যে সাইবার অপরাধগুলা হচ্ছে, মানে অনেকেই হচ্ছে পুলিশি ঝামেলায় যেতে চায় না, বা অনেক অনেক রকম সমস্যা থাকে। তো আমাদের সামনে বা আমাদের সাথে যদি কোনো সাইবার অপরাধ সংঘটিত হয়, সেই ব্যাপারে আপনার কি কি ব্যবস্থা নেওয়া উচিত বা কি কি ব্যবস্থা নেওয়া যায়? আর বাংলাদেশে এই ব্যাপারে কি কি আইন আছে বলে আপনার কাছে জানা আছে বর্তমানে? আহ আহ, প্রথম কথা হচ্ছে যে যেটা বললেন, অনেকে পুলিশে ঝামেলায় যেতে চায় না। হ্যাঁ, এটা ট্রু, অনেকে যেতে চায় না। যদি আপনি পুলিশের ঝামেলায় না গিয়ে মানে অল্পের মধ্যে সমস্যার সমাধান করতে পারেন, দ্যাটস ফাইন। বাট কিছু জায়গায় আসলে পুলিশকে কমপ্লেন করা উচিত। হ্যাঁ, আমি যেটা পার্সোনালি বিলিভ করি, যে কেউ যদি আমাকে অনলাইনে আমাকে বুলিং করে, হ্যাঁ, স্পেশালি কোনো ফিমেলকে, সে যদি ভয় পায়, অনেক সময় সে হয়তো বা এটা শেয়ার করে না কারোর সঙ্গে, ডেফিনেটলি এটা ফ্যামিলি মেম্বারদেরকে জানানো উচিত, গার্ডিয়ানকে জানানো উচিত। হ্যাঁ, বন্ধু বান্ধবকে জানিয়ে রাখা উচিত যে অমুক আইডি থেকে অমুক আমাকে এটা থ্রেট দিয়েছে, বা এই ধরনের একটা নেগেটিভ মন্তব্য আমাকে করেছে। এটা কিন্তু জানিয়ে রাখা বেটার। এবং কেন জানিয়ে রাখা বেটার? ফিউচারে যদি এটা বড় ধরনের কিছু হয়, এই মানুষগুলো আপনাকে সাপোর্ট দেবে। হ্যাঁ, ফ্যামিলিতে এটা জানিয়ে রাখা বেটার, অভিভাবকদের জানিয়ে রাখা বেটার। আপনি যদি থ্রেট ফিল করেন, অবশ্যই এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা জানানো উচিত। আমরা জানাই না বলেই অনেক ক্ষেত্রে প্রশ্রয় পেয়ে যায় এই অপরাধীরা। হ্যাঁ, আপনি ধরেন ধরেন আমি একজন সাইবার ক্রিমিনাল, আমি হয়তোবা বুলিং করে বেড়াই, আমি বাজে নেগেটিভ মন্তব্য করে বেড়াই, আমি ফিমেলদের ছবির নিচে অযাচিত মন্তব্য করি, অসামাজিক মেসেজ পাঠাচ্ছি।
যখন আমি দেখবো কেউ মানুষজন ভয় পাচ্ছে বা শুধু আমাকে ব্লকই করছে, কোনো পাল্টা কিছু করছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমি কিন্তু অনেক সাহস পেয়ে যাব। বাট একজন যদি আমার এগেনস্টে দাঁড়ায়, একজন যদি আমার স্ক্রিনশটটা নিয়ে পোস্ট করে দেয় পাবলিকলি, বা সেটাও যদি না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়, আমি কিন্তু সাবধান হয়ে যাব, আমি কিন্তু ভয় পেয়ে যাব। হ্যাঁ, অপরাধীর মন কিন্তু সবসময় ছোট হয়ে থাকে। সো আমি যেটা বলবো, আপনি যেখানেই থ্রেট ফিল করবেন আপনার সেখানেই কমপ্লেন করা উচিত। হ্যাঁ, আর আমি তো আসলে ওইভাবে আইন নিয়ে আপনাকে ডিটেল বলতে পারবো না যে কোন আইনে কি বলা আছে। যেমন আমি সেদিন একটা বাংলাদেশের সাইবার ল নিয়ে একটা জায়গায় একটা আর্টিকেল পড়ছিলাম, যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ডেটা ইচ্ছাকৃতভাবে হ্যাক করেন, তথ্য পাচার করেন, এটার আপনার 7 বছর থেকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে, অথবা 14 বছর, ইয়েস, মিনিমাম 7 বছর, সর্বোচ্চ 14 বছরের জেল আপনার হতে পারে। তো আপনি চিন্তা করেন, এটা যাবজ্জীবনের সমান, কত বড় ক্রাইম এটা, রাইট? আর আমরা কিন্তু ফেসবুকে দেখতে পাই যে প্রায় দেখি যে ফেসবুকের কারো আইডি হ্যাক করা বা কোনো ধরনের কাউকে সামাজিকভাবে হেয় করার জন্য অনলাইনে প্রচুর মানুষ অ্যারেস্ট হচ্ছে। হ্যাঁ, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই জায়গাটায় গভর্নমেন্ট এবং পুলিশ কিন্তু অনেক বেশি সচেতন। ব্যাপারটা এমন না যে আপনি এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন, একদমই না। এই জায়গাটায় অনেক বেশি কড়া সরকার। হ্যাঁ, সো প্রথম কথা হচ্ছে যে আপনাদের চোখে যদি এমন কিছু পড়ে যে সাইবার ক্রিমিনাল, সাইবার বুলিং হচ্ছে, সাইবার ক্রাইম হচ্ছে, অবশ্যই সেটা কমপ্লেন করা উচিত, সেটা বন্ধুদের সঙ্গে, অভিভাবকের সঙ্গে শেয়ার করে রাখা উচিত, অভিযোগ করা উচিত। হ্যাঁ, এটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না। আর এটার শাস্তি কিন্তু বেশ বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ এটা। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল যে গুগলে যে অনেক সময় পাসওয়ার্ড সেভ করে রাখা হয় অনেক কিছুরই, জিমেইলে, তারপর অন্য কোথাও লগ ইন করতে গেলে গুগলে পাসওয়ার্ড সেভ করার অপশন চাই, গুগলে পাসওয়ার্ড সেভ করাটা উচিত কিনা? আপনার একটা ডিভাইসে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি যদি আপনার সিঙ্গেল ডিভাইস ইউজ করেন, যেমন আমি আমার একটা মোবাইল, একটা ল্যাপটপ ইউজ করছি, সো এই দুটো জায়গায় আমার সবকিছু লগ ইন, যেহেতু প্রতিদিন আমার গুগলে লগ ইন করতে হচ্ছে, আমার অফিসের আইডি গুলোতে লগ ইন করতে হচ্ছে, সো এটা আমি সেভ রাখতে পারছি। সো আমি ডিভাইসটাকে কিভাবে সিকিউর রাখছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ডিভাইসটা অলওয়েজ একটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখছি। হ্যাঁ, আমার ডিভাইসে অ্যান্টিভাইরাস আছে, আমি ফিশিং লিংকে ক্লিক করছি না। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো দিয়ে আমি আমার ডিভাইসের সিকিউরিটি এনশিওর করছি। কিন্তু ইয়েস, আপনি তো আসলে বারবার এত কিছুতে আমরা লগড ইন থাকি, বারবার প্রতিদিন তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব না, রাইট? সো আমাদের আসলে ব্যবহারকারীর সুবিধার জন্যই আমাদের পাসওয়ার্ড সেভ রাখতে হবে। বাট আপনি আপনার বন্ধুর পিসিতে লগ ইন করলেন কোনো একটা কারণে, অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবেন না, পাসওয়ার্ড সেভ অপশনটা মানে সেভে ক্লিক করে আসবেন না। আপনি সাইবার ক্যাফেতে গেলেন, ভার্সিটি ল্যাবের পিসি ব্যবহার করলেন, কখনোই আপনার কোনো পাসওয়ার্ড সেখানে সেভ রাখবেন না, লগ আউট করে আসবেন এবং ব্রাউজারের যে সেভ অপশনটা আসে যে আমি সেভ রাখবো কি রাখবো না, সেখানে অবশ্যই আপনি সবসময় সেভ রাখবো না অপশনটাই সিলেক্ট করে আসবেন। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম যে ওয়াইফাই আর ভিপিএন ইউজ করার সময় ঝুঁকি আছে কিনা? ইনসিকিউরড নেটওয়ার্কে তো কিছুটা ঝুঁকি থাকেই। হ্যাঁ, আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানকার ওয়াইফাই কানেক্ট করে আপনি হচ্ছে যে আপনার অফিসের গুরুত্বপূর্ণ কাজ করছেন। সো এটা কিছুটা রিস্কি, বিকজ আমি জানি না ওয়াইফাইটা কোন নেটওয়ার্কের আন্ডারে, কোন সিস্টেমের আন্ডারে, এই ওয়াইফাই কি কি ট্র্যাক করে, এটা কিন্তু আমার জানা নেই। হ্যাঁ, সো আসলে পাবলিকলি আপনি যখন সোজা কথা, আপনার নেটওয়ার্কের বাইরে আপনি যখন কোনো কিছু ইউজ করবেন, সেটা কোনো প্রতিষ্ঠানের ওয়াইফাই, সেটা যদি অথেন্টিক হয় সেটা ইউজ করা বেটার হবে, অথবা মোবাইল হটস্পট করে আপনি ইউজ করবেন। নর্মালি আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমি আমার অফিস এবং বাসা ছাড়া কোথাও গেলে আমার পিসিতে যদি কানেক্ট করতে হয়, আমি কাউকে বলি না ভাই আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন। আমি যেটা করি, আমার মোবাইলটাকে হটস্পট করে আমি ইউজ করা শুরু করি। আচ্ছা, ভাই বর্তমানে যে আমাদের ধরেন যদি পিসি বা মোবাইল হ্যাক হয়ে যায় সামহাউ, আর আমার কাছে ধরেন হচ্ছে পেইড কোনো অ্যান্টিভাইরাসও নেই, সেক্ষেত্রে কি আমাদের বোঝার কোনো ওয়ে বা আমরা কি কি সিগন্যাল দেখলে বুঝতে পারি, এ ব্যাপারে কিছু যদি বলতেন। হ্যাঁ, পিসি অদ্ভুত ব্যবহার করবে, আচরণটা অদ্ভুত হয়ে যাবে যখন আপনার ভাইরাস তার অ্যাক্টিভিটি শুরু করবে। আপনি দেখবেন যে মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, আপনি দেখবেন ফোল্ডার ডিলিট হয়ে যাচ্ছে, আপনি দেখবেন কোনো একটা ফাইল আপনি ওপেন করতে পারছেন না। হ্যাঁ, পিসি সিস্টেম অনেক বেশি স্লো হয়ে গেছে, ওপেন হতে বা শাটডাউন হতে, কোনো একটা সফটওয়্যার ওপেন হতে অনেক বেশি সময় নিচ্ছে। হ্যাঁ,
এক এক ভাইরাসের তো আসলে এক এক বিহেভিয়ার। সো আপনার পিসি অস্বাভাবিক আচরণ করবে, সোজা কথা। এতেই আপনি বুঝে যাবেন যে আপনার পিসিতে ভাইরাস অ্যাটাক হয়েছে। আচ্ছা ভাই, আমাদের বর্তমানে যেটা হয় সব থেকে বেশি সেটা হচ্ছে যে যদি ওয়েব ক্যামটা হ্যাক হয়ে যায়, এটা অনেক বেশি রিস্কি মেয়েদের ক্ষেত্রে বা জেভিসির ক্ষেত্রে। তো এই ব্যাপারে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি এটার জন্য? একই কথাই আসলে, মানে আহ, মানে শুধু ওয়েব ক্যাম না, আপনার তো অনেক কিছুই হ্যাক হতে পারে, রাইট? সো এটার জন্য ওই যে যেটা বললাম যে আপনার আসলে ব্যবহারকারীকে সাবধান থাকতে হবে সবকিছুতে। হ্যাকটা কখন হবে? আপনি যখন কোনো একটা এক্সেস দিচ্ছেন, রাইট? এমন হবে না যে আপনি আজকে ল্যাপটপ কিনে আনলেন, প্রথম ওপেন করলেন, উইন্ডোজ সেট আপ দিলেন, আর আপনার ওয়েবক্যাম হ্যাক হয়ে গেল। এ ধরনের ঘটনা কিন্তু খুব কম হবে। আপনার হ্যাকটা তখনই হবে আপনি ব্যবহার করতে করতে, বিভিন্ন অনেকদিন ধরে ব্যবহার করছেন, পেন ড্রাইভ লাগাচ্ছেন, হার্ড ড্রাইভ লাগাচ্ছেন, ব্রাউজ করছেন, চ্যাট করছেন, সফটওয়্যার ইনস্টল করছেন, এভাবে একদিন আপনি ভাইরাসের অ্যাটাক হবেন, রাইট? সো কিভাবে হচ্ছে? কোথাও না কোথাও আপনি অসাবধান ছিলেন, আপনি কোনো না কোনো ফিশিং লিংকে ক্লিক করেছেন, আপনি ভাইরাস যুক্ত কোনো পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ আপনি আপনার পিসিতে লাগিয়েছেন, অথবা আপনি কোন একটা ব্রাউজারে ঢুকেছেন, ফিশিং লিংকে ঢুকেছেন, ব্যাক এন্ডে একটা ভাইরাস চলে এসেছে, হ্যাঁ? কোন একটা বন্ধুর কাছ থেকে একটা সফটওয়্যার নিয়ে এসেছেন, সেই সফটওয়্যারটা ব্যাক এন্ডে আপনাকে ম্যালওয়্যার ইনস্টল করে দিচ্ছে, হ্যাঁ? আপনি অ্যান্টিভাইরাস রাখেন না বিকজ আপনি মনে করেন আপনি অনেক স্মার্ট, আপনি জীবনেও হ্যাক হবেন না। সো এই ধরনের বিহেভিয়ারাল ব্যাপারগুলোর কারণেই কিন্তু আসলে হ্যাকটা হয়। তো আপনি যতখানি কনসিয়াস থাকবেন, অ্যাওয়ার থাকবেন, ততখানি কিন্তু আপনি সেফ থাকবেন। আচ্ছা ভাই, আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোশ্চেন হঠাৎ মাথায় আসলো, সেটা হচ্ছে যে ভাই বর্তমানে কিন্তু আমরা অনেক দেখি রোস্টিং ব্যাপারটা। আমরা ইউটিউবে দেখলে বা ফেসবুকে ঢুকলে এখন দেখি অনেক রোস্টার বের হচ্ছে, নতুন নতুন ইয়াং জেনারেশন, আরো বড় বড় সিনিয়ররা অনেকে আছে যারা রোস্ট করতেছে। এইটা এইটা কি অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে সাইবার বুলিং অপরাধের মধ্যে পড়তেছে? বা এটা যদি মানে রোস্টিং এর ব্যাপারে যদি আপনি কিছু আহ আচ্ছা, প্রথমে বলিনি, ব্যাপারটা সম্পর্কে আমার ধারণা একটু কম। হ্যাঁ, আমি খুব অল্প রোস্টিং ভিডিও আমি দেখেছি, ধারণা আমার খুবই কম। সো আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা মানে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আমি আমার ধারণা থেকে বলছি। যেমন যদি আমি একটা মুভি নিয়ে রোস্টিং করছি, একটা নাটক নিয়ে আমি রোস্টিং করছি, এটা কিন্তু অপরাধ না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি একটা মুভির সমালোচনা করতেই পারি, রাইট? একটা মুভি আমি টাকা দিয়ে দেখেছি বা আমি টিভিতে দেখেছি, সেটার সরি, আমার মোবাইলটা পড়ে গেছিল, 1 মিনিট সময় নিচ্ছি। শিওর ভাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে রোস্টিং, আমি যখন একটা মুভি নিয়ে, একটা সিনেমা নিয়ে বা একটা নাটক নিয়ে রোস্টিং করব, সেটা আমার হতেই পারে। হ্যাঁ, এটা নিয়ে আসলে বুলিং এর কিছু নাই। বাট আমি যদি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি, হ্যাঁ, যেমন ধরেন কোন একজন সেলিব্রিটিকে নিয়ে আমি, বা তার কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে, বা তার কোনো সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস নিয়ে আমি যদি তাকে প্রচন্ড ভাবে রোস্টিং করি, সেটা হয়তো বা বুলিং এর পর্যায়ে পড়তে পারে। আমি জানি না ভাই তিনি এটা এখানে একটা ব্যক্তিগতভাবে ছোট্ট নিয়ে। ছোট্ট একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি যেটা মানে বলতে চাচ্ছি, আরেকটা ব্যাপার যেটা দেখি আমাদের কমেন্টে হচ্ছে মানে বেশি এই ব্যাপারটা দেখা যায়, ছোট ছোট বাচ্চারা অনেকে বুঝে না। তো এটা নিয়ে অনেকেই বলে যে তারা হচ্ছে কমেন্টের মানে তারা হয়তো বুলিং এর শিকার হচ্ছে। তো সাইবার বুলিংটা নিয়ে আমরা ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, সাইবার বুলিংটা কি বা সেটা সংজ্ঞাটা কি? সাইবার বুলিংটা যদি হচ্ছে আমাদের কাছে একটু ক্লিয়ার করতেন আর কি। আচ্ছা, হ্যাঁ। সো সাইবার বুলিং যেটা হচ্ছে যে আপনার, আমি যখন কেউ আমাকে অনলাইনে আমাকে কোনো থ্রেড দেবে, আমাকে কোনো নেগেটিভ মন্তব্য করবে, দ্যাট ইজ দ্য সাইবার বুলিং। হ্যাঁ। সো আমি একটা পোস্ট দিলাম, কেউ তার নিচে আমাকে হচ্ছে যে প্রচন্ড ভাবে অপমান করে একটা কমেন্ট করলো, দ্যাটস এ বুলিং। অথবা কেউ যদি ইনবক্সে আমাকে অযাচিত কিছু পাঠায়, সেটাও অবশ্যই বুলিং। হ্যাঁ। সো আমি যদি কাউকে ভয় দেখাই বা কাউকে গালি দেই, হ্যাঁ, তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করি অনলাইনে, দ্যাটস আ বুলিং। হ্যাঁ। সো আমি যে জায়গায় নেগেটিভ ফিল করবো যে এই মানুষটা আমাকে এভাবে কেন বলছে, তার সাথে তো আমার এরকম রিলেশন না, হ্যাঁ, এই মানুষটা আমাকে এই ছবিটা কেন পাঠালো, তার সাথে তো আমার এই রিলেশন না, হ্যাঁ। সো এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে যে এটাকে বুলিং বলে আর কি। আচ্ছা, এখন ভাই ধরেন একটা মেয়ে যদি সাইবার বুলিং এর শিকার হয়, তাহলে সে হচ্ছে অনেক বেশি ডিপ্রেশনে ম্যাক্সিমাম চলে যায়, যারা হচ্ছে অনেক বেশি ইন্ট্রোভার্ট টাইপ মানে মানুষ থাকে। তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের কি কি দিক খেয়াল রাখতে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডিপ্রেশনে যাওয়ার মতো কিছুই না এটা। হ্যাঁ, যে সাইবার বুলিং করছে, যে ক্রিমিনাল, সে কিন্তু আসলে
খুবই হীনমন্য একটা মানুষ, সে একটু আমি সরি এই ওয়ার্ডটা ইউজ করার জন্য, সে আসলে একটা নিচু প্রজাতির মানুষ। হ্যাঁ, আমি আরেকজনের কমেন্টে গিয়ে নেগেটিভ কমেন্ট করছি, অপমান করছি, ইনবক্সে তাকে থ্রেড দেওয়ার চেষ্টা করছি, ভয় দেখানোর চেষ্টা করছি, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না, এটা মানসিকভাবে অসুস্থ একটা মানুষের কাজ। হ্যাঁ, সো তাকে, তার একটা কমেন্ট নিয়ে আমি ডিপ্রেশনে চলে যাব, এটা হওয়া উচিত না। হ্যাঁ, আমি তাকে ইগনোর করতে পারি, তাকে ব্লক করে দিতে পারি, অথবা আমি সরাসরি তার নামে কমপ্লেনে যেতে পারি। সে যদি আমার পরিচিত কেউ হয়, আমাদের মিউচুয়াল ফ্রেন্ডকে জানিয়ে দিন যে ভাই এই মানুষটা আমার সঙ্গে এই বিহেভ করছে। হ্যাঁ, সামাজিক ভাবে তাকে জানিয়ে দিন যে এই মানুষের ক্যারেক্টার এটা, স্ক্রিনশট শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে যে দেখেন এই ভদ্রলোক আমাকে এটা পাঠিয়েছে, সে কিন্তু সাবধান হয়ে যাবে। ঠিক আছে, যদি তার সঙ্গে আপনার রিলেশনটা অমন না হয়। বাট হ্যাঁ, আমার অনেক বন্ধুর সঙ্গে আমার অনেক রিলেশন, অনেক ক্লোজ, সে আমাকে অনেক কন্টেন্ট পাঠায়, আমাকে সেই ইনবক্সে গালাগালি করে, আমি সেটা স্ক্রিনশট কাউকে দেখাতে যাবো না, বিকজ তার সঙ্গে আমার রিলেশনটা মজা করার। রাইট, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বা সে আমার খুব কাজিন, আমরা হরহামেশা এগুলো শেয়ার করে থাকি। বাট যে মানুষটার সঙ্গে আমার রিলেশনটা অমন না, সে যদি আমাকে অযাচিত কিছু পাঠায়, প্রথমত আমি তাকে সাবধান করতে পারি, বাট বলতে পারি যে দেখুন আপনি যেটা পাঠিয়েছেন আমার সঙ্গে আপনার রিলেশনটা এমন না, সো প্লিজ নেক্সট টাইম আমাকে এটা পাঠাবেন না। আপনার যদি মনে হয় যে এটা বলা যায়, এটা বলবেন। যদি আপনার মনে হয় যে না, তাকে কিছুই বলা উচিত না, আপনি তাকে ব্লক করে দিতে পারেন, অথবা সরাসরি কমপ্লেনে চলে যান। আর যদি আপনার মনে হয় সে আপনাকে খুব বড় ধরনের কিছু থ্রেট দিচ্ছে, আমি বলবো যে এটা মানে লিগ্যাল অ্যাকশনে চলে যাওয়া উচিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত, এবং প্রুফ রেখে দিবেন যে ওই মানুষটা আমার সঙ্গে আমাকে এটা বলেছে এবং এটা করতে চেয়েছে। ঠিক আছে, সো এইভাবেই আমরা যদি কিছু কমপ্লেন করি বা তাকে এক্সপোজ করি, তাহলে এই ক্রাইম গুলো আসলে কমতে থাকবে। আমার ভাই যেটা মনে হয় যে আমরা আসলে ভয়ের কারণে হচ্ছে মানুষকে আরো প্রশ্রয় দেই, মানে অন্যায়কে যখন প্রশ্রয় দিই তখন আরো বেশি পেয়ে যায়। তো আমরা যদি একটু সাহস করে মানুষের সামনে এসে কথা বলি, তাহলে অন্যায়টা আস্তে আস্তে আমার মনে হয় সম্ভব। এক্স্যাক্টলি হিমেল, হ্যাঁ আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম আসলে। হ্যাঁ, তো যে জায়গাটায় ডিপ্রেশনে না গিয়ে অ্যাকশনে যাওয়াটা বেটার। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা এটা প্রচুর দেখি, সারারা, কবুল, প্রচুর অ্যানোনিমাস মেসেজ, ফেসবুক এটা অনেক প্রচলিত। তো এই যে অ্যাপস গুলো আর এই যে মেসেজ, এটা কতটা সেফ? আমি বলবো সেফ না। হ্যাঁ, আমি বিভিন্ন সেমিনারে এটা বলি যে আপনি দেখেন এই অ্যানোনিমাস অ্যাপগুলো কিন্তু ফেসবুকে থাকছে না, আপনি যখন এগুলোতে যাচ্ছেন এটা আপনাকে অন্য একটা ইয়েতে নিয়ে যাচ্ছে, আরেকটা ইউআরএল এ নিয়ে যাচ্ছে, এবং সেখানে সে কিন্তু আপনার প্রোফাইলের অ্যাক্সেস চাচ্ছে। সো আপনার প্রোফাইল থেকে কি কি ডেটা সে নিয়ে যাচ্ছে আপনি কিন্তু জানেন না এটা। সো 2021 সালে কোন বলিউডের নায়িকার সঙ্গে আমি কোন দ্বীপে ঘুরতে যাব, এই জিনিসটা ফেসবুকে জানতে চাওয়াটা কি খুব ইম্পর্টেন্ট? রাইট। সো আমি 2025 সালে আমার কত টাকা হবে, বা কয়টা বাচ্চার বাবা হব বা মা হব, এই ধরনের ফানি কন্টেন্টের জন্য আমার কি এত বড় রিস্ক নেওয়ার দরকার আছে যে আমি আরেকটা ইউআরএল এ গিয়ে আমার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি প্রোফাইলের? কোনো দরকার নাই ভাই, আপনি 25 সাল পর্যন্ত অপেক্ষা করেন না, দেখেন আপনার লাইফে কি হয়। রাইট, অথবা ওই যে প্রতিদিনের আপনার রাশি শাস্ত্র বের হয় না বিভিন্ন পত্রিকায়, সেটা পড়ে নেন, আপনার দিনটি কেমন যাবে 2020 সাল। হ্যাঁ, ফেসবুকে এই এই অ্যাপগুলো ব্যবহার না করলে আপনার জীবনে খুব বড় ধরনের ক্ষতি হবে না। তো আমি রিকোয়েস্ট করবো এগুলো থেকে দূরে থাকেন। আপনারা দুজনই বোধহয় আমার ফেসবুক লিস্টে আছেন, আপনারা যদি আমার টাইমলাইনে স্ক্রল ডাউন করেন, কখনো এই ধরনের পোস্ট দেখবেন না যে আমার নামের মিনিং কি, আমি সেটা ফেসবুকের থ্রুতে জানতে চাচ্ছি। আমার নামের মিনিং তো ভাই, আমার নামের মিনিং আমার বাবা মা জেনেই আমার নামের মিনিং রেখেছে। হ্যাঁ, ফেসবুককে আমার জিজ্ঞেস করার কি দরকার যে আমার নামের অর্থ কি? রাইট। সো হ্যাঁ, এটা ট্রু, আমরা প্রচুর পরিমাণে দেখি এ ধরনের কন্টেন্ট। আমি কয়েকটা ইউআরএল যাচাই করে দেখলাম, এই ইউআরএল গুলো একদমই অপরিচিত। হ্যাঁ, এগুলোতে আমরা কখনোই ভিজিট করি না ইউআরএল গুলোতে, কিন্তু আমরা লোভে পড়ে, এই আমার ভবিষ্যৎ জানার লোভে পড়ে আমরা এগুলোতে ক্লিক করে বসি। এগুলো ইগনোর করাটা বেটার হবে ইফ ইউ আর এ কনসিয়াস পারসন, কনসিয়াস ইউজার। আর কোনো প্রশ্ন কি আছে অডিয়েন্সের দিক থেকে? আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা করতে চাই, সেটা হচ্ছে যদি আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট বা মেল অ্যাকাউন্ট, এবং আমি সেটা জানতে পারি, তো এক্সেস যদি আমি না পাই সেক্ষেত্রে আমার কি করণীয়? আর এক্সেস পেলে তো আমি না হয় সেটা পাসওয়ার্ড চেঞ্জ করে রিকভার করব, এক্সেস হারিয়ে গেলে তখন কি করতে পারি? প্রথম কথা, আমি যেটা ব্যক্তিগতভাবে সবাইকে সাজেস্ট করি, একটা জিডি করে ফেলা বেটার। এখন অনলাইনে জিডি করা যায়, যে আমার আইডি হ্যাক হয়েছে, আমি রিস্ক ফিল করছি, এটার একটা জিডি করে ফেলা বেটার। কারণ যে মানুষটা হ্যাক করেছে বা যার কাছে অ্যাক্সেস আছে, সে আপনি কিন্তু জানেন না সে কিন্তু আপনাকে আপনার আইডি দিয়ে কি করবে।
এখন ধরেন সে একটা রাষ্ট্রবিরোধী বা একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একটা কন্টেন্ট শেয়ার করে ফেললো, পুলিশ কিন্তু প্রথমে ভাববে যে এটা আপনিই করেছেন, বা আপনার বন্ধু যারা আছে তারা কিন্তু ভাববে এটা আপনিই করেছেন, অথবা একটা আনসোশাল একটা অসামাজিক ছবি শেয়ার করে ফেললো আপনাকে সামাজিকভাবে হেয় করার জন্য। হ্যাঁ, সো প্রথম কাজ যেটা হবে, আমি যেটা ব্যক্তিগতভাবে বিলিভ করি, হ্যাঁ মানে আমার যদি আজকে এক্সেস হারায় আমি কি করব, প্রথমে আমি একটা জিডি করে ফেলবো, প্রথমেই আমার নিকটস্থ থানায় অথবা অনলাইনে আমি প্রথমে একটা জিডি করে ফেলবো। কারণ যদি আদৌ কিছু হয়ে যায়, আমার প্রোফাইল থেকে কোনো একটা অযাচিত পোস্ট শেয়ার করা হয়ে যায়, এই জিডিটা কিন্তু আপনাকে আইনগতভাবে সহায়তা করবে যে এটা আপনি না, এটা প্রুফ করার জন্য। নাম্বার 2, আমি যেটা করব, আমার কাছের মানুষদেরকে আমি জানিয়ে দেবো আমার আইডি হ্যাক হয়েছে, ফোনটা আমার কাছে আছে, সো ফোনে আমি আমার অফিসিয়াল কলিগ কয়েকজনকে, টিম হেড যারা আছেন সবাইকে আমি জানিয়ে দিব, গ্রুপ চ্যাটে আমি জানিয়ে দিব, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে, রিলেটিভদের এবং ঘনিষ্ঠ বন্ধুদেরকে আমি জানিয়ে দিব আমার আইডি কিন্তু হ্যাক হয়েছে, রাইট? কিছু যদি চোখে পড়ে আমাকে জানাও ইমিডিয়েটলি, যদি অনাকাঙ্ক্ষিত কিছু চোখে পড়ে। এছাড়া হচ্ছে যে আপনার টেলিকম রেগুলেটরি সংস্থা, হ্যাঁ, বিটিআরসি তে একটা লিখিত অভিযোগ করার সিস্টেম আছে, এটা লিখিত অভিযোগ করে রাখা বেটার। আপনি যদি কোনো ধরনের আইডি আপনার হ্যাক হয়ে থাকে, এটা বিটিআরসি কে জানিয়ে রাখাটাও বেটার লিখিতভাবে। সো আইনগতভাবে আপনি কোনো ধরনের ঝামেলায় যেন না পড়েন, কোনো রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্যের কারণে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে অসামাজিক কোনো মন্তব্যের কারণে। হ্যাঁ, সো এই কাজটা করতে হবে এক্সেস হারালে। এরপর আপনি এক্সেস পাওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে। প্রথম কাজ কিন্তু এগুলো। আচ্ছা ভাই, এখানে কমেন্ট থেকে একটা কোশ্চেন আসছে, আমি একটু এটা যদি বলি, সেটা বলতেছে যে ফেসবুকে যে গেমিং অ্যাপস গুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কতটা সেফ, বা সেগুলোর ক্ষেত্রে আপনার এগুলো ইউজ করা আমাদের জন্য ঠিক কিনা? ফেসবুকের যে গেমগুলো, এগুলো কিন্তু আসলে ফেসবুকের অথেন্টিকেশন পেয়ে এসছে, রাইট? সো ফেসবুক কিন্তু এক ধরনের সিকিউরিটি লেভেল পাস করেই তাকে অ্যাক্সেস দিয়েছে যে ফেসবুকে এই গেমটা খেলা যাবে। বাট সেটা যদি ফেসবুকের ভেতরে হয় ইটস ফাইন, বাট এটা যদি ইউআরএল চেঞ্জ হয়ে অন্য কোনো ইউআরএল এ চলে যায়, আমি বলবো দেয়ার মাইট বি এ লিটল রিস্ক। হ্যাঁ, যেহেতু আমি চিনি না তাকে, হ্যাঁ, সেটা যদি facebook.com ডোমেইনের আন্ডারে হয়, আমার মনে হয় যে হয়তো বা হ্যাঁ সেটা খেলা যেতে পারে। বাট যদি সেটা অন্য ইউআরএল এ নিয়ে যায় আমাকে, হ্যাঁ, xyz.com, যেটা ফেসবুকের অধীনে না, এই ডোমেইনের বাইরের কোনো ডোমেইন, তাহলে আমি বলবো যে হয়তো বা সেখানে রিস্ক থাকতে পারে। আচ্ছা ভাইয়া, লাস্ট একটা কোশ্চেন ছিল যে একজন অডিয়েন্স জানতে চাচ্ছেন যে উইন্ডোজ থেকে তো ডাটা চুরি হয়, হ্যাকাররা উইন্ডোতে ম্যালওয়্যার দিয়ে অথবা হ্যাক করে ডাটা নিতে পারে, তো এক্ষেত্রে লিনাক্স কি সেফ? আর হচ্ছে যদি লিনাক্স সেফ হয় তাহলে আমরা অ্যান্টিভাইরাসের বদলে কি লিনাক্স ইউজ করা যায়? কেন অ্যান্টিভাইরাস ইউজ করবো লিনাক্স ইউজ না করে? হ্যাঁ, আমি যতটুকু জানি, এই জায়গাটা আমার নলেজ খুবই কম এই অপারেটিং সিস্টেমের সিকিউরিটির ব্যাপারে, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি, সরি বলে নিচ্ছি এটার জন্য আগেই। লিনাক্সের আমি যতটুকু জানি, আমার বন্ধু মহলে বা আমার সহকর্মী মহলে আমি বলতে শুনেছি লিনাক্স অনেক বেশি সিকিউরড উইন্ডোজের চাইতে, এটা আমি শুনেছি মার্কেটে, ঠিক আছে? বাট লিনাক্সেও কিন্তু অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত। লিনাক্সেরও কিছু ভালনারেবিলিটি থাকতে পারে। দেখেন, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে আপনি কিন্তু অ্যাক্সেস দিয়ে দেন ভাইরাসের, রাইট? আপনি একটা ইমেইলের অ্যাটাচড ফাইলে ক্লিক করে বসলেই কিন্তু ভাইরাস অ্যাটাক হয়ে যাচ্ছে, রাইট? আপনি কিন্তু একটা লিংকে চলে গেলেই কিন্তু অনেকখানি আপনি অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন আপনার সিস্টেমে ঢোকার জন্য। হ্যাঁ, এই রিস্ক কিন্তু লিনাক্সে যে একেবারেই নেই তা কিন্তু না। আমরা কিন্তু লিনাক্সের বিভিন্ন জায়গায় অ্যান্টিভাইরাসের একটা ডিমান্ড দেখতে পেয়েছি বলে রিভ অ্যান্টিভাইরাসের কিন্তু লিনাক্স ভার্সনও আছে। হ্যাঁ, না হলে এই জায়গায় কিন্তু আমরা এফোর্ট দিতাম না। আমাদের আর&ডি টিম এই জায়গাটা এফোর্ট দিয়েছে এই কারণে, বিকজ লিনাক্সেরও অ্যান্টিভাইরাস প্রয়োজন হয়। হ্যাঁ, সো লিনাক্স 100% সিকিউরড কেউই না পৃথিবীর, রাইট? এবং কোনো অ্যান্টিভাইরাসই 100% সিকিউরিটিও দিতে পারে না। সিকিউরিটি সব জায়গায় কোথাও না কোথাও একটা মিনিমাম ভালনারেবিলিটি থাকেই। বাট ইয়েস, আপনি যদি লিনাক্স ইউজ করেন, হয়তোবা আপনি উইন্ডোজের চাইতে অনেক বেশি সিকিউরড আপনি থাকলেন, বাট স্টিল আই উইল সাজেস্ট যে প্লিজ আপনি অ্যান্টিভাইরাস মাস্ট ইউজ করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আরো কিছু কোশ্চেন ছিল, এখান থেকে যদি একটা কোশ্চেন করি, একটু ফিল্টার করে তাহলে করেন হচ্ছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ফিল্টার করে অবশ্যই। এখান থেকে বলতেছে যে কেউ প্রচুর যদি প্রশ্ন ভাইয়া, সব ফিল্টার করে করতে হচ্ছে। না, এটা গুড যে মানুষ মানে প্রোগ্রামটা দেখছে এবং প্রশ্ন করছে, এটা কিন্তু অনেক বেশি পজিটিভ, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। ভাই, এখানে একটা কোশ্চেন আসছে যে ফিশিং লিংকে যদি আমরা কেউ এন্টার করে ফেলি, তারপরে ধরেন হচ্ছে ফিশিং লিংকে যেটা হয় সাধারণত যে আমাদের আইডির ইমেইল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা দিতে হয়,
তো সেটা যদি না হয়ে আসে তাহলে তার কি কি মানে করণীয় সেই ক্ষেত্রে? সে যদি বুঝতে পারে যে এটা ফিশিং লিংক ঢোকার আমি পরে। আচ্ছা, ঢোকার পরে উনি যদি বোঝে, হুম হুম হুম। আইডি সেক্ষেত্রে পাসওয়ার্ড তার কি এখনো কি দেওয়া করণীয়? হয়নি। সে জাস্ট আচ্ছা, লিংকে আইডি গেছে পাসওয়ার্ড কিন্তু এখনো দেওয়া আইডি হয়নি, লিংকে পাসওয়ার্ড গেছে, দেয়নি। হ্যাঁ। আইডি পাসওয়ার্ড দেয়নি, তাহলে বলবো যে অনেকখানি আপনি সেফ। আচ্ছা, ফিশিং লিংক কিন্তু সবাই যে আপনার আইডি পাসওয়ার্ড চাবে তা কিন্তু না। হ্যাঁ, ফিশিংটা কি? ফিশিং হচ্ছে একটা টোপ। এই টোপ দিয়ে আপনার আইডি পাসওয়ার্ডও চাইতে পারে, এই টোপ দিয়ে আপনাকে একটা অ্যাটাচড ফাইল ওপেন করানোর জন্য বলতে পারে, আপনাকে একটা সিম্পলি আপনি লিংক ওপেন করলেন, সেখান থেকে ব্যাক এন্ডে একটা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যেতে পারে। সো ফিশিং এর অবজেক্টিভ কিন্তু অনেক, শুধুমাত্র আপনার আইডি পাসওয়ার্ড নেওয়া না। বাট হ্যাঁ, আপনি গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন যে আইডি পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, আপনি তখন বুঝলেন যে বোধহয় এটা ফিশিং, আপনি চলে আসলেন, হয়তোবা আপনি সেফ, যেহেতু আপনি আইডি পাসওয়ার্ড দেননি। কিন্তু আপনি যে লিঙ্কটা ওপেন করলেন, পেজটা কিন্তু ওপেন হয়েছে, তো ওই পেজটা যে ব্যাক এন্ডে কোনো একটা কিছু ডাউনলোড করে ফেলেনি, এটা কিন্তু আপনি বলতে পারছেন না। সিস্টেমে যে কিছু হ্যাঁ একটা ঢুকে গেল না, একটা কুকিজ বা একটা ক্যাশে কিছু একটা ঢুকে গেল, একটা কুকিজ যে নেমে গেল না, এটা কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, দ্যাটস ওয়াই অ্যান্টিভাইরাসটা ইম্পর্টেন্ট। ভাই, এখানে আমি অ্যাড করি, আমার মনে হয় যদি ফিশিং লিংকে ঢুকি, অনেক ফিশিং লিংক কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা ট্র্যাক, ইভেন আমাদের যে ব্রাউজার দিয়ে ঢুকতেছি ওই ব্রাউজারের কুকিজ গুলা কিন্তু তারা নিয়ে নিতে পারে এক্স্যাক্টলি, জাস্ট লিংকে ক্লিক করার মাধ্যমে। তো আমাদের এক্স্যাক্টলি। কখনোই অ্যাকচুয়ালি লিংকে ক্লিক করা উচিত না। ইভেন আমি ভাই কিছু ফিশিং লিংক এমন দেখছি যে facebook.com, এই যে BOO, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ও না, এটা জিরো ছিল। তো এটা কিন্তু অনেকেই খেয়াল করে না যে এটা হচ্ছে ডাবল ও না, এটা হচ্ছে জিরো। একটু যদি ভালো করে খেয়াল করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি ফিশিং লিংক। আর বাদ বাকি একদম সবকিছু পারফেক্ট, কোনো ক্যাপ নাই, কিছু নেই, কিন্তু জাস্ট ও এর জায়গায় জিরো দুইটা বসে, এটাই ফিশিং, এটাই ফেক গেছে। তো আমাদের মনে হয় এই জায়গা থেকে একটু সতর্ক থাকা উচিত আমাদের সবাইকে ফিশিং লিংকের ব্যাপারে। আর সব থেকে বেশি আমি যতটুকু জানি যে ফিশিং এর মাধ্যমে হচ্ছে যারা হ্যাক করে তার বেশি হ্যাকার বেশি, আর এরা আর মানে খুব বাজে একটা হ্যাকার এরা অ্যাকচুয়ালি। এদের এদেরকে আমাদের একটা কি বলা যায় এটা মানে এদের নিকৃষ্ট জাতি একটা, এই যারা এই ফিশিং করে হ্যাক করে। তো অবজেক্টিভ যাই যদি হোক, খারাপ হয় তাহলে তো অবশ্যই সেটা নেগেটিভই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ভাইয়া আপনাকে শেষে হচ্ছে যেটা বলবো যে অসংখ্য ধন্যবাদ যে আপনার এত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এত কিছু জানার সুযোগ করে দিয়েছেন সবাইকে। যে সাইবার সিকিউরিটি সম্বন্ধে আসলে আমাদের সবার অনেক অনেক বেশি জিজ্ঞাসা, অনেকেই হচ্ছে এখন সচেতন হতে চায়, কি কি করবে সেটা খুঁজে বেড়ায়। তো তার মধ্যে আপনি এসে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস অ্যান্ড নেটওয়ার্ক সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হিমেল এবং তাসনিম, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। অডিয়েন্স যারা এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখছেন বা রেকর্ডেড লাইভটা পরবর্তীতে দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটা খুব এনকারেজিং এবং ইন্সপায়ারিং যে সাইবার সিকিউরিটি নিয়ে আপনাদের মতো স্টুডেন্টরা প্রোগ্রাম করছে, আপনারা নিজেরা কথা বলছেন, ক্লাব খুলছেন, মানুষকে অ্যাওয়ার করার জন্য নানা অ্যাক্টিভিটিস হাতে নিচ্ছেন। এটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েটিং এবং এটা আমাদের ফিউচারের জন্য খুবই ভালো। হ্যাঁ, সো আমি বলবো যে আপনারা এটা কন্টিনিউ করেন। এই জায়গা থেকে আমাদের দিক থেকে যতখানি সম্ভব সাপোর্ট দেয় আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাদের সঙ্গে থাকার জন্য, যতখানি সম্ভব আমাদের নলেজ শেয়ার করে, আমাদের প্রোডাক্ট দিয়ে, যেভাবে হোক আপনাদের পাশে থাকতে আমরা সেটা চেষ্টা করব। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি টেকনিক্যাল পার্সন না, আমি যা কিছু বলেছি আমার ব্যক্তিগত, আমার এই প্রফেশনাল অভিজ্ঞতা থেকে, গত 6-7 বছরের অভিজ্ঞতা থেকে বলা। আমি যদি টেকনিক্যাল পার্সন হতাম হয়তো বা আরো অনেক কিছু বলতে পারতাম। সো আপনারা নেক্সট আরেকটা লাইভ সেশন কোন একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যিনি টেকনিক্যালি অনেক নলেজ এক্সপিরিয়েন্সড, তাকে নিয়েও করতে পারেন। হ্যাঁ, তাহলে অডিয়েন্সরা হয়তো বা আমার চাইতে, আমি যতখানি শেয়ার করতে পেরেছি তার চাইতে আরো বেটার কিছু হয়তো বা পাবে। হ্যাঁ, সো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, ভালো থাকবেন। জি ভাই। আপনাকে অসংখ্য আর ধন্যবাদ ভাই। আর ব্যাপার বলা যে ভাই, এটা হচ্ছে আমরা এপিসোড আকারে করছি, আমরা হচ্ছে নেক্সটে আরেকজন ভাইকে আনবো, সেই ভাইও তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন। তো আমার দর্শকের প্রতি অনুরোধ যে সাথে থাকবেন এই এপিসোডের সঙ্গে, প্রত্যেকটা এপিসোডে আমাদের সঙ্গে দেখবেন। আর এই ভাইরা তো আছেনই, সবাইকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য ভাই আমাদের সাথে আছেন। আমরা সবসময় সবার সাথে একসাথে কাজ করার চেষ্টা করবো সবসময়। আচ্ছা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা এখন লাইভ সেশনটা শেষ করি। আর থ্যাংক ইউ এভরিওয়ান। অডিয়েন্স যারা, জি ভাই, আমি থ্যাংক ইউ দিচ্ছিলাম সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। আর অডিয়েন্সদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ সাথে ছিলেন। আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের আসলে অনেক প্রশ্ন ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা সবার প্রশ্ন নিতে পারিনি।
আমরা সবার প্রশ্নের উত্তর দিতে পারিনি। আপনারা কাইন্ডলি আমাদের পেজে প্রশ্নগুলো করবেন, আমরা সব উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আগামী এপিসোডে আমাদের সাথে থাকবেন। আর অনলাইন নিরাপত্তা ও অফলাইন নিরাপত্তার মতো সমান জরুরি, তাই অনলাইনে সবাই নিরাপদ থাকুন, নিজেরা নিরাপদ থাকুন, অন্যদেরও নিরাপদ রাখুন। বি আওয়ার, কানেক্ট উইথ কেয়ার, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।